তোমাদেরকে আমি পড়তে বলেছিলাম সিরাজউদ্দৌলা নাটকটা, তোমরা কে কি পড়েছো বলতো? তোমরা কে কে এটা পড়েছো? বাসায় একটু হলেও দেখে এসেছো আর কিছু একটা পড়েছো? কেউ পড়ো নাই? আমি করি না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। শোনো, তোমাদের নাটকটা পড়ার টেকনিকটা একটু বলি, আমি তোমাদের কাছকে পড়ায় দিব। ঠিক আছে? আমি তোমাকে পড়ায় দেওয়ার পরে তোমরা হচ্ছে এই জিনিসটাকে ধরো যে, যারা এখনো পড়ো নাই তোমরা এখন তো একটা ধারণা পাবা। তোমরা হচ্ছে একবার রিডিং করে ফেলবা আগে। ঠিক আছে? একবার হচ্ছে নিজেরা রিডিং করে ফেলবা নিজেদের মতো। নিজেরা হচ্ছে একবার রিডিং করার পরে দেন হচ্ছে তোমরা কি করবা, অল্প অল্প করে মানে একটা একটা করে ধরবা, একটা একটা অঙ্ক ধরবা, একটা একটা অঙ্ক ধরে তুমি একটু বইটা নিয়ে বসো সবাই। বইটা নিয়ে বসো, আমি যা যা বলবো সেগুলো একটু জায়গায় ফেলবা। ঠিক আছে? যে ইম্পর্টেন্ট গুলো বলবো। এন্ড আজকের ক্লাসে আমরা পড়াচ্ছি, আমরা এখানে মোটামুটি এমসিকিউ কভার করবো ইনশাল্লাহ, আর এখান থেকে যদি কোনো রিটেন আসে সেগুলো কভার করার ট্রাই করবো। আচ্ছা, সো সিরাজউদ্দৌলা নাটকটা এটা লিখেছেন সিকান্দার আবু জাফর। কবি পরিচিতির পাঠটা আমরা একটু দেখাই দেবো তোমাদেরকে পরে, সমস্যা আছে, এখান থেকে চা করতে হবে। তো তুমি যেভাবে পড়বা, এটা হচ্ছে তুমি প্রথমে দেখবা বইয়ের প্রথমে যে নাটক নিয়ে একটু আলোচনা আছে, বেসিক আলোচনা। সেখান থেকে মাঝে মাঝে একটা দুইটা দেয়, মাঝে মাঝে না না দেওয়ার চান্সই বেশি। তুমি ওই পার্টটা একটা রিডিং দিয়ে রাখবা। ঠিক আছে? একটা রিডিং দিয়ে রাখবা, তাহলে না সম্পর্কে এখানে যাই আমাদের যা যা দেখতে হবে। আচ্ছা, ভাইয়া, জি বলো। ভাই, আমরা কি মূল বই পড়বো জি নাকি এই অবশ্যই অভিযাত্রী? মানে বলবো। অবশ্যই সবার আগে তোমরা হচ্ছে একটা বলি, বাংলা যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, তাহলে একটা কথা বলে নেই। বাংলা হচ্ছে তুমি প্রথমে মানে যে কোনো টাইমে তুমি হচ্ছে আগে মূল বইটা পড়বে। বাংলা ফার্স্ট পেপার তোমার যে মেইন বইটা, সেটাও মূল বইটা খুব ভালো মতো পড়বা। এন্ড এই যে সহপাঠ, এই সহপাঠ থেকে মূল বইটা ভালো মতো পড়বা। দেন তুমি অভিযাত্রী বলতে পড়তে পারো, তুমি হচ্ছে জয় করে পড়তে পারো, যে কোনো বই তুমি কোচিং এর কোনো শীট পড়তে পারো, এনিথিং মানে সহায়ক বই তুমি যে কোনো ইচ্ছা যে কোনোটা পড়তে পারো, তোমার যেটা আছে কালেক্ট করা। এন্ড মেইনলি তুমি হচ্ছে যে তোমার যে বইটা, মূল বইটা তুমি সেটাকে একদম ধরে একদম ধরে ধরে প্রত্যেকটা লাইন পড়ে ফেলবা। বাংলা প্রথম পত্র, ইংরেজি প্রথম পত্র, এই দুইটার যে বই আছে তিনটা, এই বইগুলাকে তুমি একদম মানে কালো লাইন যতগুলো আছে বইয়ের মধ্যে, মানে শুরুতে তোমার যে কিছু কথা ওইগুলা বাদে, প্লাস কোনো এডিশন এসব বাদে যত কালো লাইন আছে সব পড়ে ফেলবা। ঠিক আছে? আমার ফার্স্ট পেপারে বলবো হচ্ছে মানে তোমার ধরো যে ফুল সিলেবাস 12টা গদ্য, 12টা পদ্য, এইভাবে পড়বা। সবাই কি বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের হচ্ছে মেইনলি সিরাজউদ্দৌলা আজকে পড়বো। সিরাজউদ্দৌলার যে নাটকটা আছে এটা শুধু একটা করুণ রসাত্মক নাটক। ঠিক আছে? করুণ রসাত্মক মানে কি, তোমার এটা পড়ার পরে তোমার একটা করুণ রস তোমার মধ্যে জাগ্রত হবে, একটা খারাপ লাগা কাজ করবে। ঠিক আছে? কারণ এই 1757 সালে যে পলাশী যুদ্ধ হয়েছিল, সেই পলাশী যুদ্ধের মাধ্যমেই কিন্তু বাংলার স্বাধীনতার সূর্যটা অস্ত গিয়েছিল। আচ্ছা, তার আগে আমরা এটি পড়া শুরু করার আগে আমরা একটু কনটেক্সট জানবো আসলে পলাশির কাহিনীটা কি। এখানে কিছুটা জিকে ক্লাস হয়ে যাবে তোমার। তো এখানে তোমার যে প্রথম মানে তোমার যে হিস্ট্রিটা আমাদের জানতে হবে। তো আমরা হচ্ছে জানবো যে আমরা শুরু করবো ইতিহাসটা মুর্শিদ কুলি খানের কাছ থেকে। মুর্শিদ কুলি খান তোমার মুঘলদের আন্ডারে একজন ধরো যে মোটামুটি ইনফ্লুয়েন্সিয়াল একজন সেনাপতি ছিল। তো মুর্শিদ কুলি খানকে তোমার হচ্ছে একটা উপাধি দেওয়া হয়েছিল কারতালাব খান। সেই মুর্শিদ কুলি খান যখন দেখলো যে মুঘলরা একটু দুর্বল হয়ে গিয়েছে, ঠিক সেই টাইমে সে হচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যা, এই তিনটা অঞ্চল তার দায়িত্ব ছিল আগে, বাট এগুলো ছিল মুঘলদের ভূমি। সে হচ্ছে ট্যাক্স দেওয়া বন্ধ করে দিল and সে স্বাধীনতা ঘোষণা করলো। তো এই অঞ্চলটা তখন কি হইলো, এই অঞ্চলটা তখন হয়ে গেল তোমার স্বাধীন একটা অঞ্চল, বাংলা, বিহার, উড়িষ্যা। ঠিক আছে? মুর্শিদ কুলি খান আন্ডারে। তারপর তোমার মুর্শিদ কুলি খানের পরে ক্ষমতায় আসলো আলীবর্দী খান। আলীবর্দী খান যখন মারা যাবে তার আগে আগে তার যে নাতি আছে, তার নাম ছিল মির্জা মোহাম্মদ, আসল নাম। সেই মির্জা মোহাম্মদই হচ্ছে সিরাজউদ্দৌলা। সেই সিরাজউদ্দৌলাকে তিনি হচ্ছে নবাব মনোনীত করে গেলেন। কিন্তু আরেকজন যোগ্য ব্যক্তি ছিলেন সিরাজের চেয়ে, সে হচ্ছে মীর জাফর। মীর জাফর তিনি ভেবেই নিয়েছিলেন তিনি নবাব হবেন। ঠিক আছে? কিন্তু তিনি হইতে পারলেন না। এইখানে একটা ঝামেলা তৈরি হলো, এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হলো। তো এই কারণে মীর জাফর তোমরা দেখবা তিনি হচ্ছে সিরাজউদ্দৌলার বিপক্ষে গিয়েছিলেন। ইভেন পলাশীর প্রান্তরে 1757 সালের 23শে জুন যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধেও কিন্তু সিরাজউদ্দৌলার বিপক্ষে ছিল মীর জাফর। কারণ ইংরেজদের এই যুদ্ধ জেতার কোনো সুযোগই ছিল না, সকল দিক থেকে নবাব সৈন্যরা এগিয়ে ছিল। কিন্তু তোমার মীর জাফর ফাইনালি গিয়ে বিশ্বাসঘাতকতা করেন, সেজন্য কিন্তু সিরাজউদ্দৌলা জিততে পারেননি। এইটা হচ্ছে ইতিহাস।
আমাদের নাটকে আমরা দেখবো সিরাজউদ্দৌলা কিভাবে বাংলাকে মানে বাংলার স্বাধীনতা সূর্যটাকে সে বাঁচিয়ে রাখতে চেয়েছিল, সে প্রজাদেরকে কেমন ভালোবাসতো মির্জাফর এবং অন্যান্য যে যারা ছিল এই অঞ্চলে, যাদের বিশ্বাসঘাতকতা, ইংরেজদের চতুরতা, ইংরেজদের ব্যবসা করতে এসে তারা কিভাবে আমাদের দেশকে তাদের মানে কুক্ষিগত করে নিল, সেগুলো দেখবো আমরা। এন্ড অবশেষে আমরা দেখতে পারবো সিরাজউদ্দৌলা মৃত্যুর আগ পর্যন্ত তার মুষ্টিবদ্ধ হাত যে একটা প্রতিরোধের প্রতীক হয়েছিল, সেই ব্যাপারগুলা। ঠিক আছে, তাহলে আসলে আমরা ক্লাসটা শুরু করি। এখানে আমরা দেখবো এই এই নাটকটা পড়ার আগে তুমি যে কাজটা করবা, আমি তোমাদের একটু সুন্দর নোট বানিয়ে দিয়েছি। এই সুন্দর নোটটাতে আমরা হচ্ছে দেখিয়েছি যে কয়টা অঙ্ক আছে, কতগুলো দৃশ্য আছে। এখানে দেখো, অঙ্ক আর দৃশ্যগুলার এই পাশে ডান পাশে দেখবা সাল তারিখ আছে। এই সাল তারিখটা তোমাকে পড়তে হবে না, তুমি জাস্ট খালি এই জিনিসটা একটু মনে রাখবা যে পলাশী যুদ্ধটা কবে হয়েছিল, 23শে জুন 1757 সালে। শুধু এই সালটা পড়লেই হবে। ঠিক আছে, আর কোনো সাল তোমার আপাতত লাগছে না বা ডেটও লাগছে না এগুলা। আর তুমি হচ্ছে প্রথমত দেখবা যে আসলে মানে কোন অঙ্কটা কোন স্থানে আছে। তাও মনে করো যে সবগুলো আসে না, তুমি এটা দেখে ভয় পেতে পারো যে ভাই এখানে তো অনেকগুলো আছে। তোমার যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাকে দাগাই দিচ্ছি, একটু তোমরা অবশ্যই দাগায় নাও। এখানে দেখো প্রথম অঙ্ক প্রথম দৃশ্যটা, অবশ্যই পাশে বই নিয়ে বসো, অবশ্যই পাশে বই নিয়ে বসো সবাই, এখনো যারা বই আনো বই নিয়ে এসো। প্রথম অঙ্ক প্রথম দৃশ্য যে ফোর্ট উইলিয়াম আক্রমণ, নবাব সিরাজউদ্দৌলা যে তোমার ফোর্ট উইলিয়াম দুর্গে আক্রমণ করেছে একদম শুরুতেই। ঠিক আছে, সেটা একটু দাগাও। ফোর্ট উইলিয়াম দুর্গ যে আক্রমণ করেছে, এইটা হচ্ছে তোমাকে আসতে পারে এইভাবে যে প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে, ঠিক আছে, প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে কোন ঘটনা মানে কোথায় ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে কি ফোর্ট উইলিয়াম দুর্গে আক্রমণ। প্রথম অঙ্ক দ্বিতীয় দৃশ্য এইটা মাঝে মাঝে আসে, এটা হচ্ছে ভাগীরথী নদীতে ফোর্ট উইলিয়াম জাহাজে। ঠিক আছে, এটা একটু দেখে নিতে হবে আমাদের, বুঝতে পেরেছো? এটা একটু ইম্পর্টেন্ট। এন্ড দেন তোমার শেষে ইম্পর্টেন্ট হবে চতুর্থ অঙ্ক দ্বিতীয় দৃশ্য যেটা, সেটা হচ্ছে জাফরগঞ্জের কয়েকখানা, যেখানে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়েছিল। মোহাম্মদী বেগ তাকে হত্যা করেছিল অল্প কিছু টাকার বিনিময়ে। আর মোহাম্মদী বেগকে কিন্তু সিরাজউদ্দৌলার ভালো মা নিজ হাতে পালন করে বড় করেছিল। ঠিক আছে, তো তুমি মোটামুটি এই তিনটাকে মনে রাখবা, আর বাকিগুলো একটু দেখবা। আর এখানে আমাদের টোটাল কয়টা অঙ্ক আছে, কয়টা দৃশ্য আছে, এগুলোও কিন্তু ভালো মতো পড়তে হবে। এগুলো হচ্ছে দেখো আমাদের টোটাল অঙ্ক আছে 4টা। আচ্ছা, অঙ্কের মধ্যে কিন্তু দৃশ্যগুলা ইনক্লুডেড। অঙ্ক আছে ওটা 4টা, আমরা দৃশ্য দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 দৃশ্য আছে 12টা। আচ্ছা, অঙ্ক দৃশ্য জিনিসগুলো কি? অঙ্ক দৃশ্য জিনিসগুলো হচ্ছে কি দেখো, তোমার যখন নাটক, এই যে এই জিনিসটা এটা কিন্তু একটা নাটক, এটা কিন্তু মঞ্চস্থ হওয়ার জন্য তৈরি করা হয়েছিল। নাটকে দেখো দৃশ্য চেঞ্জ হয়, তোমার হচ্ছে দৃশ্য চেঞ্জ হচ্ছে একের পর এক এইভাবে। আর অঙ্কগুলোতে অঙ্ক যখন চেঞ্জ হয় তোমার একটা কনটেক্সট চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম। ওকে, এখানে আমরা দেখবো যে 4টা অঙ্কের মধ্যে এবং 12টা দৃশ্যের মধ্যে কিভাবে এই নাটকটা হয়েছিল। এখন আমরা প্রতিটা দৃশ্যের প্রতিটা অঙ্কে গিয়ে আমরা একটু দেখবো যে কোথায় কি ঘটনা ঘটেছিল, ইম্পর্টেন্ট লাইনগুলো লাগিয়ে দিব, সবকিছু করব। তোমরা একটু বইটা খুলে বসো সবাই। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাটক সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্যাদি আছে এখানে। তো সিকান্দার আবু জাফর নিয়ে একটু লাইন আছে। তিনি কত সালে জন্মগ্রহণ করেন? 1918 সাল, এবং মৃত্যুবরণ করেন 1975 সাল। আমাদের যেহেতু একটা নাটক একটা উপন্যাস, আমি তোমাদেরকে সাজেস্ট করব এই নাটক উপন্যাস একটু সবাই লিখে নাও। কবি পরিচিতি দুইটাই একটু ভালো মতো পড়ে নিও, সালগুলো একটু জাস্ট মনে রাখার ট্রাই করো। ঠিক আছে, তারপর দেখো এখানে সিরাজউদ্দৌলা নাটকটি কি করুণ রসাত্মক, এটা কিন্তু আগেই বলেছি যে এটা কি একটা করুণ রস তোমার মধ্যে সঞ্চার করবে। কেন? যে বাংলার স্বাধীনতা নিয়ে, যে বাংলার স্বাধীনতাকে বাঁচাতে যাচ্ছে এমন একটা অবস্থায় কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, সে হচ্ছে একটা বিশ্বাসঘাতকতার কারণে পরাজিত হলো এবং তাকে হত্যা করা হলো। তিনি মৃত্যুর আগ পর্যন্ত বাংলাকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন। ঠিক আছে, তারপর দেখো বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার নাম নাম দিয়ে কিন্তু এটা নামকরণ করা হয়েছে। আচ্ছা, তুমি কি গ্রুপে কোনো মেসেজ দিচ্ছো? দেখে নেই। আচ্ছা, তোমরা যারা আগের ক্লাস চাচ্ছ তারা একটু ইয়ে করো, হ্যাঁ এই ক্লাসটা করো। এই ক্লাসের পরে একটা প্লে লিস্ট বানিয়ে দিয়ে দেওয়া হবে। তোমরা নতুন অনেকে জয়েন করেছো, এজন্য হয়তো বা পাওনি। সবাইকে এই ক্লাসটা করো আপাতত। আচ্ছা, আর সবাইকে আমাকে শুনতে পাচ্ছ? একটু একজন একটু ফার্স্ট একটু জানাও যে সবকিছু ক্লিয়ার কিনা, একটু তাড়াতাড়ি জানাও একজন। সবকিছু ক্লিয়ার ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে দেখো, এরপর আমরা একটু দেখলাম, আমরা একটু জিকেটা উপরে নেই। বাংলার শেষ স্বাধীন নবাব কি? সিরাজউদ্দৌলা। প্রথম স্বাধীন নবাব কে ছিল? আলীবর্দী খান। দ্বিতীয় স্বাধীন নবাব কে ছিল? মুর্শিদ কুলি খান। ঠিক আছে, সরি, প্রথম মুর্শিদ কুলি খান, এরপর আলীবর্দী খান, তারপর কি সিরাজউদ্দৌলা। ঠিক আছে,
আর সিরাজউদ্দৌলার আসল নাম ছিল মির্জা মোহাম্মদ। ওকে। তারপর দেখো যে মানে আমাদের যে এই উপমহাদেশে যারা এসেছিল, ঠিক আছে, কারা এসেছিল? ইউরোপিয়ানরা। ইউরোপিয়ানদের মধ্যে কারা কারা এসেছিল, ঠিক আছে? এটা হচ্ছে কি, একটু সিরিয়াল বলে দিয়ে তোমরা একটু লিখে ফেলো সবাই। পর্তুগিজ, ডাচ, ডেনমার্ক, ইংলিশ, ফ্রেঞ্চ। সবাই তাড়াতাড়ি একটু লিখে নাও। পি, ডি, ডি, ই, এফ। পর্তুগিজ, ডাচ, ডেনমার্ক, ইংলিশ, ফ্রেঞ্চ। পি, ডি, ডি, ই, এফ। পর্তুগিজ, ডাচ, ডেনমার্ক, ইংলিশ, ফ্রেঞ্চ। এই সিরিয়ালটা কখনোই ভুলবে না। সবার আগে এসেছিল পর্তুগিজরা, সবার শেষে এসেছে ফ্রেঞ্চরা। কিন্তু মনে রাখবা, সবার প্রথম কলোনি স্থাপন করতে চেয়েছিল কিন্তু ফ্রেঞ্চরা। ঠিক আছে? আমরা সব আমি যে ক্লাসগুলো করাবো, আমি বাংলা জিকে দুইটা ক্লাসই তোমাদের নেবো ইনশাল্লাহ। আমি একদম ইন্টার কানেক্টেড করে পড়াবো ইনশাল্লাহ, তুমি এনজয় করবে। দেখো, তারপর হচ্ছে এরা কিন্তু বাণিজ্য করতে আসে একটা সময়, কিন্তু তারা যখন দেখে যে এই উপমহাদেশটা এত বড়, এখানে এত সম্পদ, ধন সম্পদ আছে, কিন্তু এখানকার মানুষজনকে একটু বোকাশোকা, তখন তারা প্ল্যান করে যে এখানে আমরা কলোনি স্থাপন করব। ঠিক আছে? এন্ড তারা কিন্তু সফল হয়। 1757 সালে তারা কি প্রথমে বাংলা দখল করে। এই বাংলা থেকেই শুরু করে তারা আস্তে আস্তে কি সম্পূর্ণ ভারতবর্ষকে গ্রাস করে নেয়। ঠিক আছে? তারপর দেখো, 1757 সালের যুদ্ধে ইংরেজরা প্রায় পরাজিত হয়ে গিয়েছিল, কিন্তু মীর জাফরের ষড়যন্ত্রে তারা কি বিজয়ী হয়ে গিয়েছে। আর এটা কি 4টা অঙ্ক আছে, 12টা দৃশ্য আছে। এর মধ্যে 8টি দৃশ্যে সিরাজ উপস্থিত ছিল। এটা একটু ইম্পর্টেন্ট, একটু মনে রাখার ট্রাই করবা। আমরা বেসিক ডিসকাশন শেষ করলাম। এখন আমরা যাব যে প্রথম দৃশ্যে যাব। দেখো, প্রথম অঙ্কের প্রথম যে দৃশ্যটা আছে সেখানে আমরা একটু যাব। এটা ছিল ফোর্ট উইলিয়াম দুর্গে। ফোর্ট উইলিয়াম দুর্গে এটা ছিল, এটা একটু আগেই বলেছি যে প্রথম অঙ্কের প্রথম দৃশ্যটা কোথায় সেটা কিন্তু মনে রাখতে হবে। দেখো, এই টাইমটাতে আমরা কি দেখি যে 1756 সালে 19শে জুন, এই সালটা একটু, এই দিনটা একটু মনে রাখা। এটা একটু দাগাও। 1756 সালে 19শে জুন, এটা একটু প্রথম তো, আমাদের টিচাররা কঠিন প্রশ্ন করলে শুরু থেকে করে, মাঝে থেকে কোনো সালটা তুলে দেয় না নর্মালি। ঠিক আছে? এটা একটু মনে রাখবা। এই টাইমটাতে কিন্তু নবাব সৈন্যরা ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করে। ফোর্ট উইলিয়াম দুর্গ জিনিসটা কি ছিল? ফোর্ট উইলিয়াম দুর্গ হচ্ছে আমাদের যারা ইংরেজরা এসেছিল, তারা হচ্ছে একটা দুর্গ বানিয়েছিল পারমিশন নিয়ে, যে আমরা একটা দুর্গ বানাবো, একটা দুর্গ বানিয়ে থাকবো। তারা তো আসলে বিজনেস করতে, তাদের তো আসলে দুর্গ দরকার নাই। তখন একটা টাইমে দেখা গেল কি তারা এই দুর্গটা বানিয়েছে যুদ্ধ করার জন্য। ঠিক আছে? আমাদের নবাবদের বিরুদ্ধে বা আমাদের এই এলাকার বিরুদ্ধে। তখন যখন সিরাজ বুঝতে পারলো যে না, আমার এটা অ্যাটাক করতে হবে, তখন কিন্তু তিনি আলটিমেটলি সেখানে অ্যাটাক করেছেন, প্লাস সিরাজের একজন কাছের লোক আটকে রেখেছেন। আসলে আমরা দেখি এতে তোমার ইংরেজদের অবস্থা খুব খারাপ। সিরাজ আক্রমণ করেছে, তারা ভাবতেও পারেনি। এই এমন একটা টাইমে তোমার হচ্ছে ওয়ালি খান নামে একটা লোক, ঠিক আছে, ওয়ালি খান নামে একটা লোক তোমার ক্যাপ্টেন ক্লিটনকে বলতেছে যে যুদ্ধ বন্ধ করেন। ঠিক আছে? যুদ্ধ বন্ধ করেন, এই যুদ্ধে আর আসলে টিকা সম্ভব হচ্ছে না। ওয়ালি খান লোকটাকে, ওয়ালি খান হচ্ছে তোমার একটা বাঙালি, কিন্তু সে টাকার জন্য ইংরেজদের হয়ে, মানে বাঙালিদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। ইংলিশে একটা ওয়ার্ড আছে, মার্সিনারি। মার্সিনারি মানে হচ্ছে কি, যারা টাকার জন্য তোমার হয়ে যুদ্ধ করবে। ওকে। তারপর দেখা যায় যে তোমার উমিচাঁদের গুপ্তচর নবাব ছাউনিতে হচ্ছে খবর পাঠাচ্ছে যে কি চলতেছে, কি অবস্থা, এরকম একটা জিনিস দেওয়া আছে। তখন তোমার হলওয়েল, এই হলওয়েল লোকটা হচ্ছে কি একজন সার্জন, কোম্পানির একজন সার্জন, মানে ডাক্তার। ঠিক আছে? এখন মনে করো এখানে অনেকজন লোক ছিল। ঠিক আছে? এইখানে অনেকজন লোক ছিল, অনেকজন তোমার দায়িত্বে ছিল, আর্মির লোকজন। কিন্তু তারা কি ভয়ে পালায় গেছে। এখন কি হয়েছে? এখন দেখা গেছে যে আর্মির যে ডাক্তার, সেই ডাক্তার হচ্ছে এখন কি দুর্গটা, মানে মেইন মানুষ হয়ে গেছে। সে এখন কমান্ডার হয়ে গেছে। সে হলে কথাবার্তা বলতেছে যে গভর্নর রজার রিগের সাথে পরামর্শ করে নবাবের কাছে আত্মসমর্পণ করে আমাদের জন্য, মানে যুক্তিযুক্ত হবে জিনিসটা। ঠিক আছে? তখন আবার নবাবের যে সেনা দক্ষ, মানে নবাবের একজন সেনাপতি, তার নাম কি ছিল? রাজা মানিক চাঁদ। এই রাজা মানিক চাঁদের কাছে তারা পত্র লেখার জন্য একটা অনুরোধ করতেছে। কেন, কিভাবে মানিক চাঁদ এখানে আসলো? তারা কি মানিক চাঁদকে এখানে আটকে রাখছিল। ঠিক আছে? তখন হচ্ছে এই জন্য হচ্ছে মানে কি উমিচাঁদকে আটকে রাখছিল, সরি মানিক চাঁদকে না, একটু গুলিয়ে ফেলেছি। তোমার হচ্ছে মানিক চাঁদের কাছে আর কি একটা লেটার পাঠাতে বলতেছে, কাকে? উমিচাঁদকে। তখন উমিচাঁদ একটু ব্যঙ্গ, মানে ব্যঙ্গ করে বলতেছে যে হ্যাঁ, বন্দির কাছে এমন প্রার্থনা কেন, মানে আমি তো বন্দি এখন। ঠিক আছে? আমার কাছে এমন প্রার্থনা তোমরা কেন করতেছো? সে মজা নিচ্ছে। ঠিক আছে? তারপর হচ্ছে কি হয়, নবাবের যে পদাতিক বাহিনীটা আছে, তারা হচ্ছে তোমার দমদমের সরু রাস্তা দিয়ে চলে আসে। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, যে নবাবের পদাতিক বাহিনী কোন রাস্তা দিয়ে চলে আসছে। আর গোলন্দাজ বাহিনী যারা আছে, তারা আসে শিয়ালদহের মারাঠা খাল পেরিয়ে। এই জিনিসগুলো একটু দেখবা। ঠিক আছে? পদাতিক মানে ইনফ্যান্ট্রি, যারা হচ্ছে তোমার সামনে যাবে। ঠিক আছে? এরা একটু পদাতিক বলবে, মানে পায়ে হেঁটে যারা যাবে, পদাতিক।
আর গোলন্দাজ মানে কি, যাদের তোমার হাতে গোলা বারুদ থাকে, এদেরকে আমরা বলি গোলন্দাজ। ওকে। তারপর দেখো এখানে তোমার ক্যাপ্টেন মিনচেল, তিনি কি করেন, দমদমের রাস্তাটা উড়িয়ে দেওয়ার কথা ছিল তার। তিনি যদি উড়িয়ে দিতে পারতেন তাহলে কি হইতো, তাহলে কিন্তু এই পদাতিক বাহিনী আসতে পারতো না। কিন্তু মিনচেল কি ভয়েই পালাই গেছে, সে কি উড়াবে, সে ভয়ে মনে করা যে পালাই গেল। ওকে। তারপর হচ্ছে দেখো নবাবের সৈন্যরা কি গঙ্গার দিককার ফটক ভেঙে কেল্লার ভিতর ঢুকে পড়েছে, এবং একদল ডাচ সৈন্য পলায়ন করে, মানে তাদের সাথে ডাচরাও ছিল ইংরেজদের সাথে ওই টাইমটাতে। কিন্তু নবাব ডাচরা যখন পলায়ন করছে ওই দিক দিয়ে, তখন নবাব সৈন্যরা ওই দিকে ঢুকে গিয়েছে। বুঝতে পেরেছো? তো এখানে এরকম স্টোরি চলতেছে, আমরা সামনে আগাই। এরপর কাহিনী আগায় কিভাবে, তারপর দেখো এই যে গভর্নর ড্রেকের সাথে যে কথা বলার কথা ছিল, কিন্তু গভর্নর ড্রেক কি করছে, সে নিজেই পালায় গেছে। ড্রেক আর ক্যাপ্টেন ক্লেটন, এরা দুজন, ক্যাপ্টেন ক্লেটনকে আবার ব্রিটিশ সিংহ বলা হইতো, মানে সে হচ্ছে ধরো ব্রিটিশ আগে যুদ্ধ যুদ্ধ করে আসছে অনেক, তাকে বলা হয় যে কি ব্রিটিশ সিংহ, কিন্তু সেই ব্রিটিশ সিংহই কি ভয়ে পালিয়ে গিয়েছে। এছাড়া ক্যাপ্টেন মিনচিন, তারপর কাউন্সিলর ফকল্যান্ড, ম্যানিংহাম, এরাও কি দুর্গ থেকে পালিয়ে গেছে। সিচুয়েশনটা এমন যে যখন দেখছে যুদ্ধের আজ, তারা ভয় পেয়ে সবাই নাই, পকার পার সবাই। ঠিক আছে। আর হলওয়েলের কিন্তু পুরো নামটা লেখা আছে, এটা মাঝে মাঝে তোমার দিয়ে দিতে পারে, যে হলওয়েলের পুরো নাম কি, জন জেফোনিয়া হলওয়েল। এটা মেইনলি তোমার এইচএসসি তে বেশি আসে পথে সৃজনশীলের। আচ্ছা। তারপর কাশিম বাজার কুঠি থেকে দুজনকে তারা গ্রেফতার করে নিয়ে আসছে। এখানে পাবা যে কাশিম বাজার যে কুঠিটা, সেখান থেকে তারা ব্যাক করতেছিল, and সেখান থেকে দুজনকে গ্রেফতার করে নিয়ে আসছে। তারা কারা, ওয়াটস এবং কালেটস, এই দুজনকে, কালেটকে। তারপর হচ্ছে তোমার ইংরেজদের অপরাধ কি, মানে সিরাজউদ্দৌলা যে এখানে আসতেছে, তাদের যে একটা দুর্গ এখানে তোমার, সে হচ্ছে আক্রমণ করতেছে, তাদের কি অপরাধ, কি অপরাধ এই কাজটা করতেছে, সেই অপরাধগুলো হচ্ছে কি, কাশিম বাজারে তারা গোলা বারুদ আমদানি করতেছে। তারা তো আসছে এখানে ব্যবসা করতে, তাদের কি গোলা বারুদ আমদানি করার কথা, সেটা কিন্তু কথা না। তাদের কি মেইন এইমটা ছিল কি, একটা উপনিবেশ স্থাপন করা এখানে। তারপর তারা কলকাতার আশেপাশের যে গ্রাম, আশেপাশের সকল গ্রাম তারা দখল করতেছে। আচ্ছা, একটা জিনিস জেনে রাখা ভালো, যে কলকাতা নগরীটা কিন্তু ইংরেজরাই বানিয়েছিল। কলকাতা নগরী বলতে কিন্তু কোনো নগরী ছিল না, এখানে ইংরেজরা এটা পরিষ্কার পরিষ্কার করে, তোমার কলকাতা তো হুগলি নদীতে, ঠিক আছে, তো তারা হচ্ছে এটাকে পরিষ্কার পরিষ্কার করে তারাই বানিয়েছিল। ওকে। তুমি একটা জিনিস লিখতে পারো যে কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা হচ্ছে জব চার্নক, জব চার্নক। ওকে। এরপর দেখো তারা আর কি করতেছে, দুর্গে সামরিক শক্তি বৃদ্ধি করতেছে। তারপর কৃষ্ণ বল্লভকে আশ্রয় দান করেছিল। কৃষ্ণ বল্লভ হচ্ছে নবাবের সাথে গাদ্দারি করেছিল, সেই কৃষ্ণ বল্লভকে তারা আশ্রয় দিয়েছে। সিরাজকে নজরানা না পাঠানো, নজরানা মানে কি, ট্যাক্স। বুঝতে পারছো, ট্যাক্স পাঠানো লাগবে। তুমি যদি এই দেশে বাণিজ্য করো, তোমাকে কি ট্যাক্স পাঠাতে হবে, নজরানা সেটা কিন্তু তারা পাঠায় নাই। এরপর কি হয়েছে, এই যে ইংলিশরা, এই ইংলিশদেরকে বাংলায় আসলে বাণিজ্য করার পারমিশন কে দিয়েছিল, সেটা হচ্ছে মুঘল সম্রাট ফররুখশিয়ার। মুঘল সম্রাট ফররুখশিয়ার। এগুলো কিন্তু জিকের জিনিসও, আজকে যে ক্লাসটা করতেছো মন দিয়ে করো, এটা কিন্তু জিকের একটা বড় পার্ট কভার হয়ে যাবে তোমার, ঠিক আছে। ওকে। তারপর হচ্ছে তোমার এটার ভেতরে যে ড্রেকের একটা বাড়ি ছিল, রজার ড্রেকের, সেই বাড়িটাকেও সিরাজউদ্দৌলা বলে সেই বাড়িটাকে যাওয়ার টাইমে উড়িয়ে দিবা। আর মানিক চাঁদ যে ছিল সিরাজউদ্দৌলার কোষাধ্যক্ষ, মানে তোমার সেনাধ্যক্ষ বা সেনাপতি বা জেনারেল, সেই মানিক চাঁদকে কিন্তু কলকাতার দেওয়ান নিযুক্ত করা হয়। মানে কি, মানে তোমার এই কলকাতা এলাকাটার সে দায়িত্বে আছে বর্তমানে, দেওয়ানি লাভ করলো সে। ওকে। এই যে কলকাতাটা, এই টাইমে কিন্তু সিরাজউদ্দৌলা কলকাতার একটা নাম চেঞ্জ করে ফেললো। সেই নামটা দিয়েছিল কি, তিনি আলীনগর। কি দিয়েছিল, কলকাতার নাম সে চেঞ্জ করে সে কলকাতার নাম দিয়েছিল আলীনগর। ঠিক আছে। মানিক চাঁদকে কলকাতা দেওয়ান নিযুক্ত করা হইলো, এবং এখানে কলকাতার নাম হয়ে গেল কি, আলীনগর। এরপর হচ্ছে তোমার উমিচাঁদ ইংরেজদের পক্ষে কাজ করেছে, এটা দেখা গেল। তারপর উমিচাঁদ ইংরেজদের নিকট চিঠি পাঠাইলো। এরপর কি হলো, মানিক চাঁদের যে 12,000 এবং উমিচাঁদের যে 5,000 টাকা, এগুলো দাবি করছিল তারা। আচ্ছা, এখানে উমিচাঁদ লোকটাকে, সেটা একটা আমরা দেখবো, এখানে টাকার হিসেবগুলো একটু দেখবা। আর উমিচাঁদের ব্যাপারটা আমাদের একটু শেয়ার করতে হবে, যে উমিচাঁদ হচ্ছে মেইনলি তোমার লাহোর থেকে আসছে। লাহোর কোথায়, পাকিস্তানে। সে লাহোর থেকে বাংলায় আসছে কেন, সে আসছে বাণিজ্য করতে। মানে উমিচাঁদের কাছে দৌলত বা ধন সম্পদ মানে একদম ভগবানের দাদা মশাইয়ের মতো, এমন জিনিসটা সে বলছিল একটা জায়গায়, সামনে গিয়ে আমরা পাবো। সে এরকম মানে অর্থ লোভী একটা মানুষ। ঠিক আছে। তো লাহোর থেকে আসলে দেখবা। আর মানিক চাঁদ পরবর্তী সময়ে কিন্তু সিরাজের সাথে বিশ্বাসঘাতকতা করায় 10 লক্ষ টাকা দিয়ে জেলখানা থেকে মুক্তি পাইছে। বুঝতে পারছো, মানে মানিক চাঁদ বিশ্বাসঘাতকতা করে। সিরাজউদ্দৌলার আশেপাশে যারা ছিল ধনী মানুষজন, ঠিক আছে, এরা কিন্তু সবাই বিশ্বাসঘাতকতা করছে। এখন তুমি বলতে পারো যে কিছু করে নাই কেন সিরাজউদ্দৌলা, এটা প্রশ্নের একটা সুন্দর উত্তর দেই আমি। তুমি দেখবা যে গত যে ফ্যাসিস্ট সরকার পড়ে গেছে, কিন্তু কিন্তু তার চেয়েও বড় ফ্যাসিস্ট, ইকো মানে তোমার ধরো যে অর্থনৈতিক ফ্যাসিস্ট যারা আছে, বসুন্ধরা গ্রুপ, সেই বসুন্ধরা গ্রুপের আনভির, ঠিক আছে,
সায়েন্স ওমান আনভিল, তার কিন্তু কিচ্ছু হয় নাই, তার কিন্তু কিছু কখনো হবেও না। তাহলে কি তার এই বিজনেসম্যান যে ক্লাসটা, ঠিক আছে, এদের কিন্তু কখনোই কিছু হয় না। ওকে, এরপর দেখো এখানে, এরপর হচ্ছে কলকাতা যে অভিযানটা হয়েছিল, এই অভিযানের সমস্ত খরচ বহন করতে হয়েছিল কাকে? ইংরেজদের। ঠিক আছে, এটা কি বলেছিল সে, যেহেতু এখানে এসে যে যত খরচ হবে ইংরেজরা সব বহন করে নেবে। তারপর হচ্ছে কৃষ্ণ বল্লভের বিষয়ে রাজবল্লভের সাথে সিরাজের মিটমাট হয়েছিল দেখে কৃষ্ণ বল্লভকে ছেড়ে দিয়েছিল। সে হচ্ছে তাকে বন্দি করে রাখছিল। তোমরা পড়লে আরো ক্লিয়ারলি বুঝতে পারবে ব্যাপারগুলো, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার সিরাজ যখন মুর্শিদাবাদে গেল, তখন হচ্ছে হলওয়েল, তারপর হচ্ছে ওয়ার্ডস কলেজ, এদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে, মানে এদেরকে কিন্তু বন্দি করা হয়েছিল। আগে বন্দি করা হয়েছিল কাকে? তোমার হচ্ছে ওয়ার্ডসকে আর কলেজকে, এদেরকে বন্দি করে নিয়ে আসছে। এখন এইখান থেকে নতুন একজনকে বন্দি করে নিয়ে গেল, তার নাম কি? হলওয়েল, সার্জন হলওয়েল। ঠিক আছে। আর এদের মধ্যে তোমার আলীনগরের সন্ধি অনুসারে সিরাজের দরবারে কোম্পানির প্রতিনিধি ছিল, কিন্তু সে গুপ্তচর বৃত্তি কাজ করতো, এই জন্য ওয়াটসকে ধরছিল। এটা একটু মনে রাখবা যে ওয়াটসকে কেন ধরছে। সে হচ্ছে কালীনগর সন্ধি হয়েছিল ইংরেজদের মধ্যে আর হচ্ছে কি নবাবের মধ্যে, সেটা অনুযায়ী সে ছিল কি, সে হচ্ছে তোমার প্রতিনিধি ছিল। এখন দেখো না বর্তমানে অ্যাম্বাসাডার পাঠানো হয়, এক দেশ থেকে আরেকটা দেশে প্রতিনিধি পাঠানো হয়। তো এরকম একটা প্রতিনিধি থাকায় সে তো প্রতিনিধি ছিলই, সাথে সে কি করতো? গুপ্তচর বৃত্তি কাজ করতো। ওকে, এটা ছিল আমাদের প্রথমটা, মানে প্রথম যে আমাদের অঙ্কটা, এটা আমরা একটু বিস্তারিত আলোচনা করলাম, কারণ প্রথম অঙ্ক থেকে নর্মালি প্রশ্ন আসার চান্স বেশি থাকে, টিচাররা ট্রাই করে। তারপর দেখো আমরা যদি দ্বিতীয় দৃশ্যে যাই, প্রথম দৃশ্য পরে আসলাম, দ্বিতীয় দৃশ্যটা ছিল কি? ফোর্ট উইলিয়াম জাহাজে। এটা যদি তোমাকে আমি একটু আলোচনা করে দিই, ফোর্ট উইলিয়াম জাহাজে তখন কি, মানে তোমার যারা ফোর্ট উইলিয়াম দুর্গ থেকে পালিয়ে সামহাও চলে গেছে, এরাই কি ফোর্ট উইলিয়াম জাহাজে আশ্রয় নিয়েছে। ঠিক আছে। এই ফোর্ট উইলিয়াম জাহাজে তখন অবস্থা খুব খারাপ, অনেক মানুষ একসাথে গাদাগাদি করে থাকতেছে। এর মধ্যে তোমার সাধারণ মানুষজন যারা, মানে ইংরেজ সাধারণ নারীরাও, তোমার ধরো যারা হচ্ছে মানে বড় বড় রকমের এই যারা ইয়ে ছিল তোমার, যারা কমান্ডার ছিল ইংরেজ, তারা কি উল্টাপাল্টা কথা বলতেছে। এবার তোমার কর্মচারী, মানে 70 টাকার কর্মচারী, সেও কিন্তু উল্টাপাল্টা কথা বলতেছে, মানে সবার মধ্যে একটা ক্ষোভ। ঠিক আছে। এখানে দেখো তাদের মধ্যে হতাশা দেখা দেয়, তারা কি একে অপরকে দোষারোপ করতে থাকে। ইভেন ইংরেজ মহিলারাও নেতৃত্ব স্থানীয় ইংরেজদের কটাক্ষ করে। ঠিক আছে। এরপর তোমার রজার ড্রেক যে যে পালায় আসছে, আমরা শুরুতে দেখে আসলাম যে গভর্নর ছিল, যে হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গের গভর্নর ছিল রজার ড্রেক, সে এখন কি এখানে জাহাজে আসছে। তো সে হচ্ছে কৃষ্ণ বল্লভকে আশ্রয় দেয়। এই কৃষ্ণ বল্লভ কিন্তু আশ্রয় দেওয়ার কথা ছিল না তার, তাকে নবাবের হাতে ধরিয়ে দেওয়ার কথা ছিল। ওকে। তো কিল প্যাট্রিক আর মার্টিন নামে দুইটা ইংরেজ তরুণের কথা বলা হয়েছে। তারা ছিল কোম্পানির 70 টাকা বেতনের কর্মচারী, কিন্তু তাদের কি ব্যালেন্স 20,000 টাকা। এগুলো একটু দেখবা, এগুলো দাগিয়ে নাও তোমার বই থেকে। আচ্ছা, এখানে এরপর উমিচাঁদকে তারা একটা চিঠি পাঠাইছে আবার। উমিচাঁদের পারমিশন পেলেই তারা কি করবে? আশেপাশে জঙ্গল সব সাফ করে বাজার টাজার বসায় দিবে, এমন কথাবার্তা বলছে। ওকে। আর ইংরেজরা হচ্ছে কি একটা কথা বলছিল যে ইংরেজদের মতে দেশীয় গাদ্দারদের 10 হাত পূরণ করতে সমস্যা নেই, সমস্যা হলো যদি নিজেদের মধ্যেই বখরা নিয়ে বিরোধ করে। জিনিসটা হচ্ছে কি যে এরা এমন বলতেছে যে বাংলার যে গাদ্দাররা আছে, এদেরকে আমরা 10 হাতকে আমরা টাকা দিচ্ছি, সমস্যা নাই, বাট আমাদের নিজেদের লোক তোমরা যারা আছো, তোমরা হচ্ছে কি ঝগড়া টগড়া করো না, এই জিনিসটা ভালো হয় না আমাদের মধ্যে। আচ্ছা, তারপর দেখো এখানে যেটা তৃতীয় দৃশ্য, ঠিক আছে, এটা কি ঘসিটি বেগমের বাড়িতে। ঘসিটি বেগমের বাড়িতে আমরা দেখতে পাই যে একটা খুব আজব ধরনের লোক যায়, তার নাম কি? রাইসুল জুহালা। এই রাইসুল জুহালাকে নিয়ে আসছে, সে খুব আজব লোক। সে হচ্ছে তোমার ধরো যে মানে খুব ইয়েতে, মানে কি বলে, মানে অন্যরকম, মানে ধরো যে হচ্ছে পাখির মানে শব্দ করতে পারে, পাখির নৃত্য করতে পারে, সে অনেক কিছু বলে। মানে ধরো যে একটা ফানি ক্যারেক্টার থাকে না, একটা তোমার ধরো যে তুমি যখন মুভি বা সিনেমা দেখো, একবার তোমার একটা রিলিফ দেয়, কমিক রিলিফ, মানে একদম একটা কঠিন একটা কিছু চলতেছে, হুট করে একজন একটু হাসাহাসি করে, ঠিক আছে, মানে একজন দেখে, মানে ধরো যে থাকে না এরকম ক্যারেক্টার। এরপর আসে এই এখানে কিন্তু ওয়াশিতে বেগমের বাসায় কিন্তু তোমার হচ্ছে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলতেছিল। and সেটা হচ্ছে তোমার জানার পরে সিরাজউদ্দৌলা আসে, and আসার পরে সে কিন্তু এখানে সব সভা টভা চিরতরে বন্ধ করে দেয়, এবং এখান থেকে কিন্তু তাকে ধরে নিয়ে যাবে। মানে তোমার ধরো যে তার খালা গসিতে বেগম কিন্তু ছিল সিরাজউদ্দৌলার খালা, তাকে ধরে নিয়ে সিরাজউদ্দৌলা কি তার নিজের দরবারে নিয়ে যাবেন পরে। আচ্ছা, এখানে উমিচাঁদ যে লোকটার কথা বলছিলাম, যেখানে একটা একটা লাইন বলছিলাম যে দৌলত আমার কাছে ভগবানের দাদামশাইয়ের চেয়েও বড়। দৌলত মানে কি? ধন সম্পদ। মানে ধন সম্পদ তার কাছে খুবই বড় কিছু। সে আরেকটা কথা বলছিল, আমি দৌলতের পূজারি। তো এটা নিয়ে যদি কোনো প্রশ্ন আসে, ধরো একটা রিটেন আসলো, রিটেন এসে বললো যে উমিচাঁদের ক্যারেক্টারটা কেমন ছিল, বা দৌলত আমার কাছে ভগবানের দাদামশাইয়ের চেয়েও বড়,
এই লাইনটা দিয়ে আসলে কি মিন করতেছে? এই লাইনটা দিয়ে তোমার কি মিন করে? নরমালি তোমার মিন করে হচ্ছে যে সে খুবই অর্থলোভী, সে অর্থের জন্য যে কোনো কিছু করতে পারে। ঠিক আছে? তারপর দেখো, জগৎ শেঠ নামে আরেকটা লোক আছে। ওকে, সে হচ্ছে একটা কথা বলছিল যে শওকত জঙ্গ নবাব হবেন নামে মাত্র। আছে শওকত জঙ্গ হচ্ছে আরেকজন, সিরাজের একজন কি খালাতো ভাই। ঠিক আছে? সিরাজের খালাতো ভাই, সে হচ্ছে খুব বেশি কিছু বুঝতো না। সে হচ্ছে তোমার হচ্ছে মদ গাঁজা খেয়ে পড়ে থাকতো মেইনলি। কিন্তু তাকে নবাব বানানোর জন্য একটা পাইচার করতেছিল কে? মানে সবাই মিলে। সবাই চাচ্ছিল কি শওকত জঙ্গকে নবাব বানাবো আমরা। আর সে নবাব হলে কি হবে? সে তো আসলে অ্যাক্টিভ না, সে হচ্ছে মদ গাঁজা নারী এসব নিয়ে বিজি থাকে। তো আমরা পক্ষান্তরে কি, আমরা হচ্ছে কন্ট্রোল করবো সবকিছু। ঠিক আছে? সেখানে আসল কর্তৃত্ব দেখাবে কি? ঘসেটি বেগম। আর ঘসেটি বেগমের নামে দেশ চালাবে কে? রাজবল্লভ, এটা বলতেছিল সে জগৎ শেঠ। ওকে, এরপর রাইদুল্লভ নামে একটা ক্যারেক্টার আছে। সে হচ্ছে পদাধিকার বলে একটা একটা ইয়া চায়, মানে একটা স্বাক্ষর চায়। ঠিক আছে? চাই কি যে আমাকে একটা পদাধিকার দেওয়া লাগবে। তার সেটা বলে যে সবাই স্বাক্ষর করবেন এখানে কজনামায়, আমাকে মানে আমাকে একটা কিছু দিতে হবে। মানে এখানে তোমার তারা সবাই প্ল্যান করতেছিল কি, যে ধরো যদি সিরাজ পরাজিত হয়, কে কি পাবে? সবাই চাচ্ছে আমাকে এটা দিবা, আমাকে এটা দিবা। ওকে, তারপর দেখো, শওকত জঙ্গকে এই টাইমে সিরাজউদ্দৌলা কি বিদ্রোহী ঘোষণা করে। এবং হচ্ছে তাকে তাকে মোহনলালের অধীনে, মোহনলাল হচ্ছে সিরাজউদ্দৌলা আরেকজন সেনাপতি, তো বিশ্বস্ত সেনাপতি, তাকে পাঠানো হয়। তাকে পাঠিয়ে কি বলা হয়, শওকত জঙ্গকে ধরে নিয়ে আসো, তাকে নিধন করো। ওকে, এরপর দেখো আমাদের যে দ্বিতীয় অঙ্কের যে প্রথম দৃশ্যটা, সেটাতে কাহিনী কি আমরা একটু দেখি। এখানে হচ্ছে তোমার আমাদের নবাবের দরবারে আমরা দেখতে পাচ্ছি, নবাবের দরবারে কি হচ্ছে, প্রথমে একজন লবণ চাষীকে নেওয়া হয়, নিয়ে আসা হয়, মানে লবণ নিজে লবণ চাষ করে যারা, তাদেরকে নিয়ে আসা হয়। আর নিয়ে আসার পরে সেখানে দেখা যায় যে সেই লবণ চাষীকে ইংরেজরা কি খুব অত্যাচার করেছে। তার কিন্তু প্রথমে লবণ বিক্রি করতে দেয় নাই ন্যায্য দামে। তারপর তার ওয়াইফকে তারা হত্যা করেছে, অত্যাচার করে। তো সিরাজউদ্দৌলা এটা নিয়ে কি, মানে সে সেখানে খুবই ক্ষোভ প্রকাশ করে। সে বলে যে আজ আমার মানে অভিযোগ তোমাদেরকে নিয়ে না, আজ আমার নিজের উপর অভিযোগ। আমি আমার প্রজাদের উপর এটা করতে পারতেছি না, ওটা করতে পারতেছি না। এবং এই দৃশ্যে কিন্তু সবাই খুব সিরাজউদ্দৌলাকে আশা দেয়, হোপ দেয় যে না, আমরা আছি আপনার পাশে। তোমার ধরো যে মীর জাফর কোরআন শরীফ ছুঁয়ে হচ্ছে সে ইয়া করে, প্রমিস করে যে না, আপনার পাশে আমি থাকবো। ঠিক আছে, এরকম কথাবার্তা চলে এখানে। তারপরে সিরাজের একটা পূর্ব নাম, মানে পূর্ণ নাম দেওয়া আছে, এটা লাগবে না আসলে, একটু পড়ে নিও। এরপরে যে লবণ পুস্তকার কাহিনী আমরা দিয়েছি এখানে। আর এখানে তোমার হচ্ছে লবণের কত আনা, মানে ইনফরমেশন গুলো, এগুলো একটু তোমরা পড়ে নিবা। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমরা সামনে যাব। আচ্ছা, এখানে দেখো, তারপর হচ্ছে আমরা যদি দ্বিতীয় দৃশ্যে যাই, এখানে হচ্ছে মির্জাফরের যে আবাসটা, মানে মির্জাফরের যে বাসা, সেখানে সেখানে কি হচ্ছে দেখো, মানে সিরাজ যে মানে তোমার অনেক কঠিন ভাষায় কথাবার্তা বলছে লাস্ট যে তার দরবারে। এটা নিয়ে কিন্তু সবার মধ্যে একটা চাপা ক্ষোভ, সবাই এটা নিয়ে অনেক কথা বলতেছে। ঠিক আছে? এর মধ্যে তোমার রাইসুল জোহালা আছে। রাইসুল জোহালার কথা একটু বলে নেই। রাইসুল জোহালার আসল নাম হচ্ছে নারায়ণ সিং। খুব ইম্পর্টেন্ট। রাইসুল জোহালার আসল নাম হচ্ছে নারায়ণ সিং। এই নারায়ণ সিং আসলে কে? নারায়ণ সিং হচ্ছে সিরাজউদ্দৌলার যে প্রধান গুপ্তচর, সে হচ্ছে একজন কি গুপ্তচর। নারায়ণ সিংকে গুপ্তচর। ওকে, এখানে দেখো যে মির্জাফর তাকে সন্দেহ করে, বাট রাইসুল জোহালা তার কথাবার্তার মাধ্যমে কি কাটায় নাই। এই যে আজব একটা লোক, তুমি দেখলেই মনে হবে তোমার একটা নেগেটিভ এনার্জি আসতেছে, কিন্তু সে ফাইনালি নিজেকে কাটিয়ে নিতে পারে। আচ্ছা, তারপর তোমার মোহনলাল যখন তলোয়ার খুলে রাজবল্লভের সামনে দাঁড়ায়, রাজবল্লভ তো চোখে একদম কেমন দেখে, মানে কি এখানে আবার আসছে। বিশ্বাসঘাতকতার কারণে তোমার মানিক স্যারকে আবার জেলে পাঠানো হয়। ওই 10 লক্ষ টাকার বিনিময়ে তাকে মুক্তি দেওয়া হয়, সেটা আগে বলে আসছি আমরা। তারপর তোমার ধরো যে নবাবের হাত থেকে ধন সম্পত্তি রক্ষার জন্য জগৎ সিং যে লোকটা, সে কিন্তু অনেক টাকা খরচ করতেছে। সে হচ্ছে ইয়ার লুৎফ খা, মানে সে ছিল আরেকটা সেনাপতি টাইপ। 2000 অশ্বারোহী মানে সৈন্য পুষতেছে কেন? যাতে তারা ভয় পেতেছিল সিরাজউদ্দৌলাকে। কারণ সিরাজউদ্দৌলা নতুন আসছে, ইয়াং ব্লাড, ইয়াং ব্লাড আসলে কি একটা সমস্যা না? তোমার কাউকে কিছু করতে দিবে না। এবং স্টুডেন্টরা ক্ষমতায় গেলে কি করবে? দুর্নীতি করতে দিবে না, সেজন্য ভয় পাচ্ছে সবাই সব দিক থেকে। আর রাইসুল জোহালা হচ্ছে অভিজাতের চিঠি নিয়ে সাহেবের কাছে গিয়েছিল, তার জীবনটা কিছুটা ঝুঁকিতে পড়েছিল। ঠিক আছে, এটা একটা জিনিস আছে। তারপর হচ্ছে নবাবের বিশ্বাসী মীর মুন্সি আসল চিঠি গায়েব করে নকল চিঠি ইংরেজদের পাঠায়। ফলে ইংরেজদেরই সহজে খেপিয়ে তোলা হয়েছে। এটা একটু দেখবা তোমরা। আচ্ছা, এখানে যাচ্ছে। এরপর আমরা দেখবো যে দ্বিতীয় অঙ্কের তৃতীয় যে দৃশ্যটা, এটা হচ্ছে মিরনের আবাস। মিরনকে, সে হচ্ছে মির্জাফরের ছেলে। ঠিক আছে, মিরন লোকটা কেমন, সে হচ্ছে এরকম যে মদ গাঁজা নারী আসর এসব নিয়ে ব্যস্ত থাকতো বেশি। মির্জাফরের পুত্র মিরনের বাসায় কি ষড়যন্ত্র চলতেছিল। লর্ড ক্লাইভ হচ্ছে এখানে, লর্ড ক্লাইভ আসে। এই লর্ড ক্লাইভই কিন্তু পরবর্তীতে 1757 সালে যখন তোমার পলাশী যুদ্ধ হয়,
সেখানে কিন্তু সে ছিল কি মূল সেনাপতি, এবং সে কিন্তু প্রথমবার মানে যে তোমার ইংরেজরা যখন ক্ষমতায় আসে সে কিন্তু সেখানে মেইন ছিল, মূল হোতা ছিল। ঠিক আছে, লর্ড ক্লাইভ তোমার চুক্তি খসড়া নিয়ে আসছে। এখানে তোমার উমিচাঁদের সাথে যে তারা প্রতারণা করবে, ঠিক আছে, এটাতে সব ব্যাপারটা খোলাসা করা হয়। মানে তারা হচ্ছে কি উমিচাঁদকে বলতেছে তোমাকে এটা আমরা দিব, কিন্তু তারা কি নকল আরেকটা দলিল বানায়, তাই উমিচাঁদকে তারা দিবে না জিনিসটা। ঠিক আছে, মির্জাফর সই করতে দ্বিধাগ্রস্ত হয়। পরে তোমার ধরো যে হিসেব শেষমেশ করে, ঠিক আছে। আর মোহনলাল শেষে প্রবেশ করলেও ইংরেজরা মোটামুটি বের হয়ে যায় শেষের দিকে। আর মোহনলালের যে গুপ্তচর তারা কি করে মানে মিরনের জীবনটাকে অতিষ্ঠ করে ফেলছে, এরকম একটা কথা পাওয়া যায় আমাদের এইখানে। আর এর পরবর্তীতে যদি আমরা যাই, কি থাকে সেখানে, আচ্ছা, এখানে আমরা কিছু দেখতে পাবো যে তোমার এরা তো এখানে একটা প্ল্যান করছে, এই যে মানে মিরনের বাসাটা, মির্জাফরের ছেলের বাসা, এই বাসায় কিন্তু মেইন সব প্ল্যান তৈরি করে ফেলা হয় যে মানে পতনের পরে কে কোন পোস্ট নিবে, কে কত টাকা নিবে। এখানে দেখো মিরনের প্রতিশ্রুতি অনুসারে কিন্তু সিরাজের পতন হলে রাইজুল্লাহ যে ছিল সে কি সিপাহসালার হবে। রাইজুল্লাহ সিপাহসালার মানে কি, সে হচ্ছে তোমার সেনাপতি হবে, মেইন সেনাপতি। অথচ রাইজুল্লাহ মাসে জগৎ শেঠ থেকে যে টাকা পায় তার স্বর্গ পাওয়ার কথা। মানে জগৎ শেঠ তাকে এত টাকা দিচ্ছিল, ওই যে যে যারা অধীনে 2000 অশ্বারোহী পুষতেছে সেই লোকটা। ওকে, এটা গেল। আর রাইজুল্লাহকে ক্ষুদ্র শক্তিধর বলা হয়েছিল, মানে তাকে হচ্ছে পাত্তা দিচ্ছে না খুব বেশি একটা সেনাপতিকে। আর মীর জাফর উমিশাদকে কিন্তু কাল কেউটে বলে, মানে কাল কেউটে বলে আখ্যায়িত করেছিল। এখানে যে সে যখন আসছে তাকে বলছিল যে কাল কেউটে, এটা। তখন রাজবল্লভ হচ্ছে ক্লাইভকে লক্ষ্য করে বলছিল তোমাকে বস্তায় ঢুকিয়ে বিড়ালের মতো দু চারটা চুবানি দেওয়ার মতো নবাবের ফরমান লাগবে না। মানে সে ক্লাইভকে পাত্তাই দেয় নাই, মানে ক্লাইভ যে এত কিছু করতে পারে তার ধারণাই ছিল না এটা। ঠিক আছে, আর ক্লাইভের মতে হচ্ছে অমিচাঁদ সেরা বিশ্বাসঘাতক, কারণ সে ইংরেজদের পরিকল্পনার কথা নবাবকে জানিয়ে দিয়েছে। এটা বলছিল অমিচাঁদকে বিশ্বাসঘাতক বলছিল। মানে আর অমিচাঁদ কি করছিল যখন তোমার ইয়েটা শেষ হবে, এই যুদ্ধটা শেষ হবে, যখন নবাব পরাজিত হবে, এই টাইমে অভিজাতকে 30 লাখ টাকা দিতে হবে, সে হচ্ছে এটা বলছিল, এটা হচ্ছে চাইছিল। আর ক্লাইভ কি করে, সেদিকে একটা প্ল্যান করে, সে প্ল্যান করে তোমার কি দুইটা নকল খসড়া বানায়, যেটা নকল সেটাতে উমিশা সাইন করে দেয়, সে বুঝতেও পারে না। ওকে, আর নকল দলিলে আবার ওয়াটসন নামে যে লোকটা ছিল ইংরেজ, সে কিন্তু আবার সাইন করতে রাজি হয় নাই। কিন্তু ওয়াটসনের আবার ইয়াটা সাইনটা আবার জাল করে দেয় তার যে অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, সে লুসিংটন নাম, সে করে দিছে। আর এখানে লাস্ট যে ফাইনাল জাজমেন্টটা হয় যে সিরাজে যদি পতন হয়ে যায় তাহলে কে কত টাকা পাবে। ইংরেজরা পাবে 1 কোটি টাকা, কলকাতার বাসিন্দারা পাবে 70 লক্ষ টাকা, ক্লাইভ পাবে কি 10 লাখ টাকা। তারপর হচ্ছে তোমার ইংরেজদের দলিলে প্রথম কে স্বাক্ষর করে, প্রথম স্বাক্ষর করেছিল কি মীর জাফর। And এটা করার টাইমে সে একটা জিনিস ভাবে যে আমরা কি বাংলাকে সত্যি সত্যি বিক্রি করে দিচ্ছি না তো। এটা যখন সে ভাবে তার মধ্যে কিন্তু কিছুটা দেশপ্রেমের কি উদ্রেক হয়েছিল। সেই লাইনটা যদি কখনো রিটেনে আসে বা কোথাও আসে পরীক্ষায়, তাহলে কি আমরা দেশটাকে সত্যি সত্যি বিক্রি করে দিচ্ছি না তো। মির্জাফরের এই ভাবনাতে কি উদ্রেক আসে চিন্তা, এখানে আসলে তোমাকে লিখতে হবে যে তার মানে সে হচ্ছে মানে বাংলার সাথে বিশ্বাসঘাতকতা করার শেষ মুহূর্তে তার হাত কাঁপছিল, শেষ মুহূর্তে তার একটু হলেও দেশপ্রেম জাগ্রত হয়েছিল, এই জিনিসটা। তারপর আমরা দেখবো যে তৃতীয় দৃশ্যে, অঙ্কের প্রথম দৃশ্যে যেটা ছিল লুৎফুন্নিসা কক্ষ, মানে লুৎফুন্নিসার যে মানে যে রুমটা, মানে লুৎফুন্নিসা যেখানে থাকে, তোমার ধরো সেখানে লুৎফুন্নিসার কক্ষে ঘসেটি বেগম আছে। ঘসেটি বেগম কে ছিল, সিরাজের খালা। আমরা কিন্তু আগেই বলেছি যে তোমার এই ঘসেটি বেগমকে তার যে মূর্তি ছিল, যে ইয়া ছিল, মানে তার যে ইয়া মানে ঘসেটি বেগম যেখানে থাকতো তার যে রাজপ্রাসাদটা ছিল, সে ছিল মতিঝিলে, ঢাকার মতিঝিলে না, সেটা ছিল তোমার মুর্শিদাবাদের মতিঝিল, ওই জায়গাটাতে। And এটাকে নবাব কি চিরকালের জন্য ভেঙে দিয়েছিল, কেন? কারণ ঘসেটি বেগম ওইখান থেকে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিল, এই জন্য। তখন সে হচ্ছে এখানে আসছে, এসে কি খুবই মানে ক্ষোভ প্রকাশ করতেছে, খুবই মানে নিয়ে তোমার ধরো যে মানে একটা জেলাসি প্রকাশ করতেছে এসে যে হ্যাঁ তুমি তো এখন রানী ইয়ে হয়ে গেছো, নবাব ইয়ে হয়ে নবাবের ওয়াইফ হয়ে গেছো, তুমি এটা করতেছো ওটা করতেছো। ঠিক আছে, মতিঝিল থেকে এই যে সিরাজ আগে দিয়েছিল তাকে। আর সিরাজ নবাব হওয়াটাই ঘসেটি বেগমের সবচেয়ে বড় ক্ষতি। আর সিরাজ কি কলকাতা অভিযানের জন্য সে কিন্তু টাকা ধারও নিয়েছিল, ঠিক আছে, এই ঘসেটি বেগমের কাছ থেকে। ঘসেটি বেগমকে নজরবন্দি করা হয়, মানে কি তাকে এসে এখানে নিয়ে আসা হয়েছে নজরে নজরে রাখার জন্য, এটা গেল। আর একটা কথা আছে, সিরাজ একটা উক্তি দিয়েছিল যে ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকদের সম্পর্কে আর মানে কি করবে আমি বলো, মানে ঘরের লোক কিন্তু তার অবিশ্বাসী, তাকে 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 বিশ্বাস করা যায় না। হ্যাঁ, তার নিজের লোকরা একটু তার বিরুদ্ধে সবাই। আরেকটা কথা আছে যে আমাদের মাঝখানে এত দেয়াল কেন লুৎফা,
এরকম একটা লাইন যে তোমার আমার মাঝে এত দেয়াল কেন লুৎফা, মানে এরকম যে একটা রাজত্বের দেয়াল, একটা মানে লুৎফা আর সিরাজের যে সম্পর্কটা হাজবেন্ড ওয়াইফ, কিন্তু তাদের এই মাঝে তোমাদের এই যে দেশের ভারটা, এই যে রাজত্ব, এই দেয়ালটাকে তাদের মধ্যে একটা বিভাজন, ছোটভাবে একটা ছোট্ট একটা বিভাজন না, সত্যি বলতে তাদের মধ্যে কি একটা দূরত্ব তৈরি করেছে, এরকম একটা জিনিস। এরপর আমরা দেখবো যে দ্বিতীয় দৃশ্য, তৃতীয় অঙ্কে, সেটা কি পলাশিতে সিরাজ শিবির, মানে হচ্ছে যখন তোমার পলাশি প্রান্তরে যুদ্ধ করতে তারা চলে গিয়েছে, সেই শিবিরে মানে যুদ্ধের যে ময়দানটা, সেখানে সেখানে কি দেখো, যুদ্ধের প্রস্তুতি ও ইংরেজদের সাথে সিরাজের লোকদের আতাত দেখে খুব দুঃখ করে। মানে তোমার ধরো সিরাজ যে লোকরা যারা, হ্যাঁ, তারা হচ্ছে কি আতাত করতেছে তাদের সাথে, ইংরেজদের সাথে, এটা দেখে কি কষ্ট পাচ্ছে। এই সময় তোমার কি মির্জাফরের প্রধান গুপ্তচর যে ছিল উমর বেগ, এটা একটু মনে রাখবা। সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর ছিল কে, নারায়ণ সিং, ঠিক আছে, রাইসুল জওয়াল আছে যার ছদ্মনাম। এবং মির্জাফরের প্রধান গুপ্তচর কে ছিল, উমর বেগ। এই উমর বেগকে কিন্তু যখন তোমার ধরা হয়, মানে উমর বেগ কি ধরা খায় আসলে এখানে আসার পরে, উমর বেগ হচ্ছে ধরা খাইছে, নবাবের লোকটা তাকে কি করছে, সাথে সাথে হত্যা করে ফেলছে গুপ্তচর ধরার পরে। কিন্তু সিরাজউদ্দৌলা যখন এটা জানতে পারে, তখন সে রাগ করে, বলে যে কি কথায় কথায় কি মৃত্যুদণ্ড দেওয়া কি আমাদের কাজ হয়ে গেছে নাকি, মানে সিরাজউদ্দৌলাকে দেখানো হয়েছে সে খুবই দেশপ্রেমী, এমন একটা ক্যারেক্টার হিসেবে তাকে এখানে পোর্ট্রে করা হয়েছে। আচ্ছা, এরপর দেখো আমরা একটু যুদ্ধের যে ময়দানটা, সেটা একটু বর্ণনা দেই। তার আগে তোমরা আমাকে বলো, তোমরা কি সব ধরতে পারছো স্টোরিটা? জি ভাইয়া, পারছি ধরতে। তোমাদের আমি এই জন্য পড়তে এসে মানে আসতে বলছিলাম, তাহলে তোমার জন্য আরো বেশি ইজি হইতো। যারা জীবনেও পড়ো নাই তারা আবার এখন ক্লাসে পরে গিয়ে যখন পড়বা, তখন আরো ভালো বুঝতে পারবা, ঠিক আছে? কারণ এই যে অনেক বড় নাটক, এই নাটক লাইন টু লাইন পড়াইতে গেলে 10 ঘন্টা ক্লাস হয়ে যাবে। এটাকে আমাকে শর্ট করে বুঝাইতে হইতেছে, ঠিক আছে? কিছু জিনিস বাদ পড়তে পারে, বাট মেইন জিনিসগুলো আলোচনা করে দিচ্ছি, তোমরা বাসায় মাস্ট পড়ে ফেলবে একবার। নাটক কিন্তু হেলাফেলা করার সুযোগ নাই, নাটক থেকে কিন্তু এমসিকিউ তে অবশ্যই একটা দুইটা প্রশ্ন আসবে, তো এটাকে হেলাফেলা করা যাবে না। ইংরেজদের পক্ষে সৈন্য ছিল মাত্র 3,000, এগুলো দাগা বা এগুলো খুব লাগবে। তবে তারা সবাই ছিল কি অস্ত্র চালানোতে দক্ষ, সবাই ছিল কি দক্ষ সৈনিক, ঠিক আছে, অদক্ষ না। তারপর তোমার তাদের কামান ছিল টোটাল 10টা। ওকে। আর ইংরেজরা সেনারা কোথায় আশ্রয় নিয়েছিল, লক্ষবাগে। লক্ষবাগ নামে একটা জায়গা, সেখানে তারা আশ্রয় নিয়েছিল। ক্লাইভ ও সেনাপতিরা গঙ্গা তীরের একটা ছোট্ট বাড়িতে আশ্রয় নেয়। আর নবাব যে তার সৈন্য ছিল কি 50,000-এর বেশি। মানে দেখো কই 3,000, কে কোথায়, এখানে কি 50,000, এই 50,000 সৈন্য নিয়েও কিন্তু নবাব হারছে, ঠিক আছে? এই 50,000 সৈন্য নিয়েও নবাব কি যুদ্ধে হারছে। ওকে। তারপর দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সিপাহসালারের একটি এবং ক্লাইভের 3টি গোপন চিঠি ধরা পড়ে। সিপাহসালার কে ছিল, সে ছিল কি বলো, দেখি তোমরা বুঝতে পারতেছো কিনা। সিপাহসালার কে ছিল, কে একজন বলো। কেউ বলতে পারতেছো না? এটা ছিল হচ্ছে মীর জাফর, মানে সেনাপতি, মনে রাখবা, ঠিক আছে? ওদের চিঠি ধরা পড়ে। সিরাজের মতে, সিরাজ বলে যে ক্লাইভ একদম খুবই সাংঘাতিক লোক, সে হচ্ছে তার স্বার্থ সিদ্ধির জন্য যে কোনো কিছু করতে পারে, এরকম একটা কথা বলে। তারপর হচ্ছে তোমার সিরাজের ছাউনির সামনে কি একটা, ছাউনির সামনে একটা গড়বন্দি করা হয়েছে, এখানে তোমার লিস্ট করা হয়েছে কে কই থাকবে। ছাউনির সামনে থাকবে, ছাউনি মানে কি, যে সিরাজ তো তোমার নবাব, সে তো সামনে থেকে যুদ্ধে যাবে না, সে হচ্ছে একটা জায়গায় থাকবে। যুদ্ধ করতে কে কে যাবে, সামনে থাকবে মোহনলাল, সাফরে ও মীর মর্দান। ইংরেজদেরকে ঘায়েল করার জন্য এই বাহিনীগুলো যথেষ্ট, এটা বলছিল কি মোহনলাল। মোহনলাল বলছিল যে মোহনলাল, সাফরে আর মীর মর্দান, এই তিনজনেই সব করে ফেলতে পারবে। সাফরেটাকে, সাফরে ছিল কি ফ্রেঞ্চ, সে হচ্ছে বাংলার ছিল, এই ছিল কি মানে ফ্রেঞ্চদের প্রতিনিধি হয়ে, সে কি বাংলার পক্ষে যুদ্ধ করেছিল, মানে ফরাসি আর কি, সাফরে। আর তোমার এখানে বলা হয়েছে ডান দিকে গঙ্গার যে তীর আছে সেখানে কি পদাতিক সৈন্য মীর মর্দানের জামাই বদরি আলী খাঁ অধীনে থাকবে। মানে মীর মর্দানের জামাইয়ের আন্ডারে দিয়েছে কিছু জিনিসপত্র ওইদিকে। আর ডান দিকে থাকবে নৌবে সিং হাজারির বাহিনী, বাদিক থেকে লক্ষবাগ পর্যন্ত অর্ধচন্দ্রাকারে সেনাবাহিনী হয়েছিল কারা, মির্জাফর, রাইজুল ইবরাম, ইয়ারলুৎফ খাঁ। এরা হচ্ছে তোমার অন্যদিকে রেখেছে, মানে এই যে এই পার্টি, এদের আন্ডারেই ম্যাক্সিমাম ছিল। এরা কারা, মির্জাফর, রাইজুল্লাহ আর ইয়ারলুৎফ খাঁ, এরা সবাই তোমার হচ্ছে ইয়ে করে, শেষে তোমার কি মানে কাজ করে না কেন, কারণ তাদের যে সিপাহ সালার মির্জাফর, মির্জাফর যদি কমান্ড না দেয় তারা তো যুদ্ধ করবে না, তাই না, সৈন্যরা। তো মির্জাফর কি একদম দাঁড়িয়ে ছিল
এরকম একটা কথা আছে যে স্ট্যান্ডিং লাইক এ পিলার, ঠিক আছে, স্ট্যান্ডিং লাইক পিলার্স, এরকম একটা কথা বলেছিল সামনে আমাদের একটু সাফে বলেছিল। দেখো, মির্জাফরদের আসলে তুমি এখন বলতে পারো যে সিরাজ তো আসলে বোঝা উচিত ছিল যে মির্জাফর কি মানে সে এরকম বিশ্বাসঘাতকতা করতে পারে, তাহলে কেন তাকে যুদ্ধে আনা হইলো? এটার উত্তর হচ্ছে তাকে আসলে যাতে সে ওদিক দিয়ে রাজধানী দখল না করতে পারে, এই জন্য তাকে চোখে চোখে রাখার জন্যই সিরাজউদ্দৌলা তাকে নিয়ে আসছিল এই যুদ্ধে, যাতে চোখের সামনে রেখে তাকে পরখ করতে পারে। ঠিক আছে, এরপর হচ্ছে সিরাজের ভরসা সেনাবাহিনীতে নয়, সিরাজের ভরসা কি যে দেশের স্বাধীনতা শেষ হয়ে যাবে এমন ভেবে যদি তার দেশের মানুষের মনে তারা বিশ্বাসঘাতকতা করার প্ল্যান করতেছে, তাদের মনে যদি একটু হইলেও একটা দেশপ্রেম জাগ্রত হয়, কিন্তু সিরাজ ভুল ছিল, সেটা হয় না। ঠিক আছে, মির্জাফরের গুপ্তচর উমর বেগের ভাই কোমর বেগ ধরা খায়। ঠিক আছে, উমর বেগ তো আইবিসিটি সহ ধরা পড়ায়, প্রহরীদের তরবারিতে মারা গিয়েছিল। ওকে, আর সিরাজউদ্দৌলা এখানে বলছিল যে কথায় কথায় যে মৃত্যু বিধান শাসকের সবচেয়ে বড় যোগ্যতার পরিচয় মিলে কিনা, সেই বিষয় নিয়ে হচ্ছে সিরাজউদ্দৌলা সন্দিহান। মানে সে চায় না যে কথায় কথায় মৃত্যুদণ্ড দেওয়া হোক, সেটা তার কাছে ভালো লাগে না জিনিসটা। তারপর হচ্ছে দেখো এখানে আমাদের তৃতীয় অঙ্কের তৃতীয় দৃশ্য যেটা, পলাশীতে সিরাজ শিবির। পলাশী প্রান্তরে আরেকটা এখানে দেখাচ্ছে আমাদের, এখানে কি পলাশী যুদ্ধক্ষেত্রে দেখো, নবাব প্রথমে সুবিধাজনক অবস্থানে থাকলেও পরবর্তী সময়ে বৃষ্টির কারণে নবাব পিছিয়ে পড়ে। কেন? কারণ তার একমাত্র তোমার ধরো যে তার যে গোলা বারুদ ছিল সব ভিজে যায়, তারা বুঝতে পারে নাই, ধরতে পারে নাই জিনিসটা যে বৃষ্টি নামবে এরকম টাইমে। ঠিক আছে, আর শেষ পর্যন্ত নবাবের সেনাপতিরা শহীদ হলে সিরাজ প্রতিরোধ নেওয়ার জন্য কি মুর্শিদাবাদে ফিরে আসেন, এবং একমাত্র মোহনলাল বেঁচে থাকে এখানে। মোহনলাল একমাত্র বেঁচে ছিল, আর নবাব কি করে, সে মুর্শিদাবাদ তার যে ক্যাপিটাল রাজধানী, সেখানে ফিরে এসেছে সে। প্রথম ঘায়েল হয় হচ্ছে সেনাপতি নওবে সিং হাজারি। মানে কে কখন তোমার ঝামেলায় পড়ে সেটা আমরা এখন বলবো, কিভাবে মানে কোন সিকোয়েন্সে নবাবের সেনা মানে নবাবের সৈন্যবাহিনী ছিল তারা হচ্ছে তোমার ঝামেলায় পড়ে যায়, এবং তারা যে এই যুদ্ধে জিতবে না সেটা শিওর হয়ে যায়। সেখানে দেখো যে বৃষ্টিতে সিরাজের বারুদ বন্দুক অকেজো হয়ে গেল, এটা হচ্ছে প্রথম ঝামেলা। তারপর হচ্ছে কি মীর মর্দান তাই কামানের অপেক্ষা না করে হাতাহাতি লড়াই, মানে কি হাতে হাতে যে যুদ্ধ, এমন কিছু কি কোন সমাজ বলো, ব্যতিহার বহুব্রীহি। সেখানে তোমার সামনে নবাব তারা কি করে, হাতে হাতে যুদ্ধ বলতে কি তারা একদম সামনাসামনি চলে যায়, যে কামান টামান লাগবে না, আমরা একদম শুরুতে এমনি সামনাসামনি চলে যাব। সিরাজের পক্ষে যে বিদেশি লড়াই করে তার নাম কি, সেনাপতি সাফরে। যেখানে বললাম যে ফরাসি সেনাপতি সাফরে, সে কি সিরাজের পক্ষে যুদ্ধ করেছিল। ঠিক আছে, তার ইন্টেনশন যে খুব বেশি ভালো ছিল এমন না, ফ্রেঞ্চটা কিন্তু খুব ভালো না। ফ্রেঞ্চরা যেসব দেশে কলোনি স্থাপন করেছে সেসব দেশের কিন্তু কি মানে এক্সপিরিয়েন্স খুব বেশি ভালো না। ফ্রান্সের শত্রুদের বিরুদ্ধে সে একটা কথা বলছিল যে আমি তো ফ্রান্সের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করছি, দরকার হলে আমি যুদ্ধক্ষেত্রে প্রাণ দিব, কিন্তু আপনার বিরাট সেনাবাহিনী পিলারের মতো দাঁড়িয়ে আছে, স্ট্যান্ডিং লাইক পিলার্স। ঠিক আছে, এরকম একটা কথা সে বলেছিল, যে সাফের কথা, এটা খুবই ফেমাস কথা, এটা একটু মনে রাখবে তোমরা। আচ্ছা, তারপর এখানে দেখো মীর জাফর যুদ্ধ বন্ধের আদেশ দিলেও মোহনলাল মানতে চায়, মানে মীর জাফর বলছে যুদ্ধ বন্ধ করে দেয়, যুদ্ধ আর জিতবো না, কিন্তু মোহনলাল শেষ পর্যন্ত সে মানেনি। সে হচ্ছে ক্লান্ত সেনাবাহিনীকে নিয়ে শিবিরে ফিরতে থাকে, এবং এই সুযোগে কিলপ্যাট্রিক নবাবের সেনাদের উপর কি আক্রমণ করে বসে। ঠিক আছে, মীর মর্দান যখন তোমার মারা যায়, তখন একটা কথা বলা হয়েছিল, দ্য ব্রেভেস্ট সোলজার ইজ ডেড। এখানে কার কথা বলা হয়েছে এটা মনে রাখবে, এটা মীর মর্দান। ঠিক আছে, এটা একটু দেখবা। আর মোহনলাল একটা কথা বলছিল যে আমার শেষ পলাশীতেই, এটা একটু মনে রাখবা। ওকে, আর সর্বশেষে যে রাইসুল জোহালা, যে নারায়ণ সিং, সিরাজউদ্দৌলার যে মেইন গুপ্তচর, সেও কিন্তু ধরা খায়। ধরা খাওয়ার মুহূর্তে লাস্ট মোমেন্টে তার কিছু কথা ছিল এমন যে আমি নবাবের হয়ে গুপ্তচর বৃত্তি করেছি, ভালো করেছি, আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, আমি এই দেশের জন্যই মারা যাচ্ছি। ঠিক আছে, আমি এটাতে কি খুশি, আমার কোনো ঝামেলা নাই, আমার কোনো ভয় নাই। ঠিক আছে, এটা। তারপর হচ্ছে এখানে মুর্শিদাবাদের সিরাজের দরবারের একটা কাহিনী আছে, এটা হচ্ছে তোমার কি আহ, তৃতীয় অঙ্কের চতুর্থ যে দৃশ্যটা, এইখানে এসে নবাব কি করতেছে, তার কোষাগারে যত অর্থ আছে যা কিছু আছে সবকিছু সে বিলিয়ে দিচ্ছে। কেন? তোমরা যুদ্ধ করো, তোমরা সেনা আনো, তোমরা শেষ একটা চেষ্টা চালাও, কিন্তু তোমার শহরের মানুষজন তারা কি ভয় পেয়ে গেছে, তারা ভাবতেছে যে না, এখন যেহেতু বিজয়ী হয়েছে অন্য পার্টি, তারা এসে কি করবে, তারা এসে এখন কি তোমার লুটতরাজ চালাবে, আমাদের এখানে থাকাটা এখন একদমই সেফ না, আমরা পালায় চলে যাই। এই যে ভুল একটা করলো তারা, মানুষজন কি ভয়ে পালিয়ে চলে গেছে। ইভেন সিরাজের শ্বশুর ইরিজ খা,
সেও নবাবের কাছ থেকে সৈন্য সংগ্রহের নামে টাকা দিয়ে পালিয়ে গেছে। মানে সব জায়গায় বিশ্বাসঘাতকতা সে দেখতে পাচ্ছে। ঠিক আছে, সেখানে দেখো রাজকোষ উন্মুক্ত করে দেওয়া হচ্ছে, মানুষ পালিয়ে যাচ্ছে। এবার বলছিল যে সৈন্য পরিচালনা করবে স্বয়ং সিরাজ নিজে। কিন্তু যখন সেনাপতি মোহনলালও মারা যায়, মানে বন্দী হয়, তখন সবার মধ্যে আর কি কোনো আশা ছিল না। তারা বুঝে গেছে যে হ্যাঁ, এখন আর আমরা পারবো না, কিছু হবে না। এরপর হচ্ছে চতুর্থ অঙ্ক, যেটা মির্জাফরের দরবার। এটা হচ্ছে এমন একটা টাইম যে তোমার যখন সিরাজের পতন হয়ে গেছে, সিরাজকে তোমার বন্দি করা, মানে সিরাজ এখন বুঝে গেছে সিরাজের আর কোনো কাজ নাই। ঠিক আছে, সিরাজ আর কিছু করতে পারবে না। এমন টাইমে তোমার হচ্ছে ক্ষমতায় বসবে কে? মির্জাফর। তো মির্জাফরের ক্ষমতায় বসানো হবে। তখন মির্জাফর একটা কথা বলছে যে আমি হচ্ছে ইংরেজদের হাত না ধরে, মানে ক্লাইভের হাত না ধরে আমি ক্ষমতায় বসবো না। তখন ক্লাইভ হচ্ছে বলছিল তুমি কি নবাব নাকি ক্রাউন, মানে এরকম একটা কথা বলছিল, যে একটা নবাবের মুখে এরকম কথা। ঠিক আছে, এখানে আছে। তারপর হচ্ছে তোমার সিরাজ গ্রেপ্তারও হয়ে যাচ্ছে। তাকে অত্যন্ত অপমানজনক ভাবে মানে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের নির্দেশে কিন্তু মোহাম্মদী বেগ তাকে জাফরগঞ্জে যে কায়েদখানা, সেখানে কিন্তু হত্যা করছিল। ঠিক আছে, কোথায় এটাকে মনে রাখবো? জাফরগঞ্জে কায়েদখানাতে। কয়েকখানাতে মানে তোমার যে জেল যেটা সেটা বলে আমরা। আচ্ছা, এখানে বলা আছে কি ক্লাইভের হাত না ধরে মির্জাফর ক্ষমতায় বসবে না, এটা একটা কথা আছে। তারপর হচ্ছে ইংরেজদের হেল্প পেয়ে বাংলাদেশ ক্ষমতায় যে আসতেছে মির্জাফর, সেটার জন্য কি সে ইংরেজদের প্রতি একটা কৃতজ্ঞতা প্রকাশ করছে। তারপর উমিচাঁদ যে তোমার প্রতিশ্রুতি বলতো যে 20 লাখ টাকা ছিল, সেটা না পেয়ে সে আত্মহত্যা করার কথা বলে। সে বলে কি আমাকে তো টাকা দেওয়ার কথা ছিল, আমার টাকা করে দিবা না, আমি আত্মহত্যা করবো। কিন্তু সে পাগল হয়ে যায় যে টাকাটা না পেয়ে। তারপর দেখো মোটামুটি লাস্ট ইয়েটাতে আমাদের নবাবের রাজকোষ লুট করে মাত্র 21 লাখ টাকা আসে। দেখা যায় নাই, টাকা পয়সা নাই। সে একজন প্ল্যান করছিল কি ইংরেজরা ভাবে 1 কোটি টাকা, 70 লাখ পাবে হচ্ছে কলকাতার মানুষজন, 30 লাখ পাবে কি উমিচাঁদ। তো দেখে মাত্র 21 লাখ টাকা বাকি আছে। আর মির্জাফরকে ক্ষমতায় বসানোর জন্য ইংরেজদেরকে কি 24 পরগনার স্থায়ী মালিকানা দেয় ইংরেজদেরকে। সেটা বার্ষিক ইনকাম কি 4 লক্ষ টাকা। 24 পরগনা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা জেলার একদম পাশে একটা জেলা ভারতের। ঠিক আছে, এরপর দেখো মীর কাসেমের সেনাদের কাছে নবাব কি সিরাজ কি ভগবান গোলায় কি বন্দী হয়েছিল। তাকে শিকল পাঠানো, মানে বাঁধানো অবস্থায় নিয়ে আসা হয় এবং বলে যে সিরাজ যখন যাবে মানুষকে বলে থুতু মারো তোমরা জোর করে। কারণ কি একটা কথা আছে এখানে দেখো, ক্লাইভের মধ্যে কি সিরাজ একটা ডেড হর্স, মানে একটা মৃত একটা ঘোড়া। ঠিক আছে, পাবলিকের মতে, মানে ক্লাইভের মতে পাবলিকের মনে তোমার টেরর জাগিয়ে রাখতে পারলেই ক্ষমতা তোমার স্থায়ী হবে। মানে কি মানুষের মনে যদি তুমি ভয় ভীতিটাকে জাগিয়ে রাখতে পারো, তাহলে একমাত্র ক্ষমতা স্থায়ী করা যায়। এটা হচ্ছে তার কথা। ঠিক আছে, এটা খুব সুন্দর একটা কথা বলছে দেখো, যে ক্লাইভের মতে পাবলিকের মনে টেরর জাগিয়ে রাখতে পারাটাই ক্ষমতার গ্রানাইট ফাউন্ডেশন। মানে চমৎকার একটা কথা, সেটা কিন্তু শেখ হাসিনা ইউজ করছিল। ঠিক আছে, এরপর দেখো 10,000 টাকার বিনিময়ে মোহাম্মদী বেগ সিরাজকে হত্যা করে। এখানে মোহাম্মদী বেগ তাকে কিন্তু সিরাজের বাপ মায় পেলে পুষে বড় করছিল। ঠিক আছে, সেও বিশ্বাসঘাতকতা করলো। মিরন তাকে নিযুক্ত করছিল, মিরনকে মির্জাফরের ছেলে। আর মোহাম্মদী বেগকে সিরাজের মা বাবা কি পুত্র স্নেহে বড় করেছিল। মাথায় আঘাত করে সে সিরাজকে হত্যা করছে। ওকে, এটা গেল মোটামুটি আমাদের যে নাটকটা কিভাবে কি আসছে কোন দিক থেকে, এটা আমরা দেখলাম। ঠিক আছে, এখন তোমরা আমাকে বলো তোমাদের কোনো প্রশ্ন আছে কি নাটকটা নিয়ে? তোমরা কি জানো যারা ক্লাসে আছো এই নাটকটা নিয়ে কোনো প্রবলেম আছে কিনা? ভাইয়া আমার প্রবলেম নেই, বুঝতে পেরেছি সব। ওকে, মানে যতটুকু পড়ালাম এর মধ্যে আর কোনো ঝামেলা নাই। আচ্ছা, আরো কিছু জিনিসপত্র বাকি আছে আমাদের, এখানে আসলে আমরা একটু দেখি। এখানে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ চরিত্র আছে, সেগুলোকে আমরা একটু বিশ্লেষণ করবো। ঠিক আছে, দেখো আলীবর্দী খাঁ। আলীবর্দী খাঁ লোকটাকে, সে হচ্ছে বাংলা বিহার উড়িষ্যা নবাব ছিল। তোমাদের যেটা বললাম, তার নাম ছিল, প্রকৃত নাম ছিল মির্জা মোহাম্মদ আলী। ঠিক আছে, সে হচ্ছে বাংলা নবাব ছিল। সে ছিল কি সিরাজউদ্দৌলার নানা। ওকে, আর আমিনা বেগম, যে আমিনা বেগমের নাম বলা আছে তোমার উপন্যাসে, আমিনা বেগম হচ্ছে সিরাজউদ্দৌলার মা। ঠিক আছে, সিরাজউদ্দৌলার মা হচ্ছে আমিনা বেগম। আর আলীবর্দী খাঁর কনিষ্ঠ কন্যা, মানে সবচেয়ে বড় কন্যা। তার 3 সন্তান ছিল, এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কি সিরাজউদ্দৌলা। তারপর ছোট ছিল কি একরামউদ্দৌলা, কনিষ্ঠ ছিল কি মির্জা হামদি, মানে ছোট একদম।
নাটকে মমতাময়ী চরিত্র, মানে আমিনা হচ্ছে কি সবচেয়ে ভালো একটা ক্যারেক্টার দেখানো হয়েছে এখানে। তারপর রাইসুল জোহাল আছে, রাজারাম সিংহের ছোট ভাই নারায়ণ সিং, সিরাজের প্রধান গুপ্তচর। ক্লাইভের নির্দেশে কিন্তু লাস্টে তাকে কি গুলি করে হত্যা করা হয়। ঠিক আছে। তারপর হচ্ছে উমিচাঁদের চিঠি ক্লাইভের কাছে দেওয়ার টাইমে ক্লাইভ তাকে গুপ্তচর কিন্তু জানতে চায়। সেই সময় সে হচ্ছে, দেখো ইংলিশ তো তাই না, সে তো গুপ্তচর তা বলতে পারে না, গুফুতচর, আই গুপচর, এই টাইপের একটা কথাবার্তা বলে। তখন হচ্ছে সে খুব মজা পায় এটা নিয়ে। তখন ক্লাইভকে বলে ইউ শাট আপ। ঠিক আছে, এরকম একটা ইয়ে করে। মানে তোমার যখন পড়তে যাবে নাটকটা দেখবা যে একটা কমিক রিলিফ পাবা যখন রাইসুল জোহরা ক্যারেক্টারটা তোমার সামনে আসবে। তারপর হচ্ছে সন্দেহ করাটা বুদ্ধিমানের কাজ, কিন্তু বেশি সন্দেহে বুদ্ধি ঘুলিয়ে যেতে পারে, এই কথাটাও একটা বলা আছে। এটা হচ্ছে কি রাইফেল জোহরার একটা কথা। তো আরেকটা কথা আছে যে এই দেশের থেকে দেশকে ভালোবেসেছে, গুপ্তচরে কাজ করেছে, দেশের স্বাধীনতার খাতিরে, সে কি বেইমানির চেয়েও খারাপ? তবু ভয় নেই, সিরাজউদ্দৌলা বেঁচে আছে। এই একটা কথা বলছিল সে কি লাস্ট মোমেন্ট একদম, যখন তাকে ধরে ফেলা হয়। ঠিক আছে, ওকে। তারপর দেখো সিরাজউদ্দৌলাকে, নাটকের যে প্রধান চরিত্র, আমরা তো এটা বলে এসেছি নাটকের শুরুতেও পড়ানো যে তিনি কে ছিলেন কিভাবে ছিলেন। তারপর এখানে দেখো তার পিতাকে জয়নুদ্দিন, তার মাতাকে আমিনা বেগম। ঠিক আছে, এবং তিনি কি এই দম্পতির সবচেয়ে বড় সন্তান। 1733 সালে জন্ম হয়েছিল, 1756 সালে সিংহাসনে বসেন। 1756 সালে কি কলকাতা আক্রমণ করে ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেন, কলকাতার নাম পরিবর্তন করে রাখেন কি আলীনগর। ঠিক আছে। আর শওকত জঙ্গের একটা বিশাল হারেম ছিল, সেটা তাকে পালন করতে হচ্ছিল। এই জন্য সে কি শওকত জঙ্গের উপর খুব বেশি খুশি ছিল না। তার খালাতো ভাই সিরাজকে বন্দি করে মুর্শিদাবাদে আনা হলে মোহাম্মদী বেগ তাকে 10,000 টাকার চুক্তির বিনিময়ে জাফরগঞ্জের কয়েকখানায় হত্যা করে। মানে এই ইনফরমেশন গুলো আমরা নাটক থেকে একদম এক্স্যাক্টলি পাই। ঠিক আছে, এগুলো একটু দেখবা, এগুলো জিকে তো কাজে লাগবে কিছু। আচ্ছা, আর নবাবের একটা ফুল নাম ছিল, সেটা কি? নবাব মনসুর উল মুলুক সিরাজউদ্দৌলা শাহ কুলি খাঁ মির্জা মোহাম্মদ হাইজত বঙ্গ বাহাদুর। মানে এরা হচ্ছে ধরো সিরিজগুলো যখন প্রবেশ করে তোমার ইয়েতে, তুমি দেখো না কোন মুভি সিরিজে যে যখন তোমার একটা কাজের ইয়েতে, তার কি বলে এটাকে, তার যে রয়্যাল কোর্ট, সেখানে যখন প্রবেশ করে তখন কি একজন লোক দাঁড়ায় থাকে, সে এগুলো বলে তার যত টাইটেল আছে সবকিছু। আর এই কথাটা শেষ উত্তরে বলছিল যে ঘরের লোক অবিশ্বাসী হইলে বাইরের লোকে কি সব কিছু করা সম্ভব, তাদের পক্ষে কি অসম্ভব বলে আর কিছুই থাকবে না। এরপর দেখো, তোমার খুব কাছাকাছি বহুদিন আসতে পারি না, আমাদের মাঝখানে একটা রাজত্বের দেয়াল, মাঝে মাঝে ভেবেছি এই বাধা যদি দূর হয়ে যেত। এটা বলছিল সিরাজউদ্দৌলা কাকে? এটা বলছিল লুৎফুন্নেসাকে, তার যে ওয়াইফ লুৎফা, শর্ট নাম। তারপর দেখো এখানে, আজ আমার ভরসা আমার সেনাবাহিনীর শক্তিতে নয় মোহনলাল, আজ আমার ভরসা আগামীকাল যুদ্ধক্ষেত্রে বাংলার স্বাধীনতা মুছে যাওয়া দেখে যদি মীর জাফর রায়দুল্লভের মনে দেশপ্রীতি জেগে ওঠে, এই সম্ভাবনাটুকু। তিনি চেয়েছিলেন যে শেষ মুহূর্তেও এদের মনে একটা কি মানে দেশপ্রেমের কিছু একটা হলে জাগ্রত হতে পারে। ঠিক আছে, কিন্তু সেটা ফাইনালি হয়ে ওঠে না। তারপর দেখো এখানে, ওই একটি পথ সিভাসালা দেশের কল্যাণ, শুধু এই একটি পথে আবার আমরা উভয়ে উভয়ের কাছাকাছি আসতে পারি। মানে মীর জাফর কি কথা বলছিল যে দেশের কল্যাণের জন্য আমরা আবার একজন একজনের কি মানে কাছাকাছি আসতে পারি। তো মজার ব্যাপার কি তোমার, সিরাজ হচ্ছে নবাব হওয়ার আগে কিন্তু এই মীর জাফর কিন্তু সিরাজকে অনেক ট্রেন করছে, খুব মানে ক্লোজ লোক ছিল। ঠিক আছে। লুৎফুন্নেসাকে তোমার নবাবের স্ত্রী ছিল, সে মির্জা ইরিজ খানের কন্যা ছিল। মিরন তাকে বিয়ে করতে চাইলে তিনি জবাব দেন, তিনি বলেন আমি চিরকাল হাতির পিঠে চড়ে বেরিয়েছি, সে আমি কি করে এক গাধার পিঠে চড়ে বেড়াবো। এটা বলছিল সে মরার পরে, মানে নবাব তো মরে গেছে, মরার পরে হচ্ছে সে বিয়ে করতে চেয়েছিল ওকে। তখন বলছিল যে আমি তো হাতির পিঠে চড়ে বেরিয়েছি, আমি কিভাবে গাধার পিঠে চড়ে বেড়াবো, মানে মিরনকে অপমান করে এই কথাটা বলেছে। সিরাজকে বন্দি করে মুর্শিদাবাদে আনা হয় আর লুৎফাকে আনা হয় ঢাকায়। আমাদের তোমার তোমার জানো যে আমাদের ঢাকায় হচ্ছে যে ইয়াটা ছিল, তাদের যে আহ, রাজ ইয়া ছিল, সেখানে কিন্তু লুৎফাকে নিয়ে আসা হয়। আর লুৎফা কিন্তু ঢাকায় বসবাস করে সিরাজের মৃত্যুর পরে। ঠিক আছে, সিরাজউদ্দৌলার বংশধর কিন্তু এখনো আছে বাংলাদেশে। আচ্ছা, তারপর মোহনলাল কে ছিল? মোহনলাল কি নবাবের একজন বিশ্বস্ত সেনাপতি ছিলেন। শওকত জঙ্গের বিরুদ্ধে লড়াইয়ে তিনি সেনাপতি দায়িত্ব পালন করেন। তাকে সেখানকার দেওয়ানখানার পেশকার বানিয়েছিল। পলাশী যুদ্ধ তিনি হচ্ছে বন্ধ করতে চায় নাই। মির্জাফর যখন বলে যে এই যুদ্ধ আর আসলে জেতা সম্ভব না, এই যুদ্ধটা বন্ধ করে দাও, তখন কিন্তু সে এটা করতে রাজি হয়নি। ঠিক আছে, পলাশী যুদ্ধ বন্ধ করতে চাইলে সে বলে যে আমি করবো না, তাকে ক্লাইভের আদেশে গুলি করে হত্যা করা হয়। তার বিখ্যাত উক্তি কি? আমার শেষ যুদ্ধ পলাশীতেই, এটা তার বিখ্যাত উক্তি ছিল। এটা তার একটা ইয়া, এটা মনে রাখবা।
এটা একটা সিরিজটা জিনিস যে এটা কে বলেছিল যে আমার শেষ যুদ্ধ পলাশীতে, এটা কার একটা উক্তি, এটা হচ্ছে মোহনলালের একটা উক্তি। ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে মীর মর্দান। মীর মর্দান একজন কৌশলী যোদ্ধা ছিলেন, দেশপ্রেমী সেনাপতি ছিলেন, নবাবের সবচাইতে বিশ্বস্ত লোক ছিলেন। সবচেয়ে বিশ্বাসভাজন লোক কে ছিলেন? মীর মর্দান, এটা একটু মনে রাখবা। আর তাকে হচ্ছে শ্রেষ্ঠ বাঙালি সৈনিক বলা হয়েছে। মীর মর্দান যখন মারা যায় তখন কিন্তু সাফরে বলে দ্য ব্রেভেস্ট সোলজার ইজ ডেড। এটা একটু মনে রাখবা যে ব্রেভেস্ট সোলজারটা কে ছিল আসলে। এটা কিন্তু আসে, মাঝে মাঝে আসে এই কোয়েশ্চেনটা, ঠিক আছে। আর সে একটা কথা বলছিল যে ইংরেজদের ঘায়েল করতে মোহনলাল, সাফরে আর আমার বাহিনীতে যথেষ্ট। আমার প্রাণ থাকতে নবাবের কোনো ক্ষতি হইতে আমি দিব না, এই কথাটা সে বলেছিল, ঠিক আছে। আর তোমার নিপীড়িত একজন ব্যক্তি আছে। নিপীড়িত ব্যক্তির মধ্যে তোমার হচ্ছে লবণ বিক্রি না করার কারণে ইংরেজরা কি তার বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে, তার ওয়াইফকে তোমার হচ্ছে যে অত্যাচার করে তাকে হত্যা করে ফেলেছে, ঠিক আছে। আচ্ছা, এখন সিরাজের বিপক্ষে যে চরিত্রগুলো ছিল সেগুলো আমরা পড়বো। এখন আমরা মোটামুটি সিরাজের কাছাকাছি যে লোকটা ছিল তাদেরকে নিয়ে বললাম। বিপক্ষে প্রথম যেটা, সে হচ্ছে ঘসেটি বেগম। ঘসেটি বেগম কি সিরাজের খালা, ঠিক আছে। ঘসেটি বেগম হচ্ছে আলীবর্দী খাঁর সবচেয়ে বড় কন্যা। আমিনা ছিল ছোট কন্যা। তার প্রকৃত নাম ছিল কি? মেহেরুন্নেসা। সিরাজকে সে মানে ক্ষমতাচ্যুত করতে কিন্তু একটা অগ্রণী ভূমিকা পালন করেছিল। সে প্রচুর কাজ করেছিল যে হ্যাঁ সিরাজকে ক্ষমতাচ্যুত করতে হবে। তিনি সিরাজের কি নজরবন্দি ছিলেন, মানে সিরাজ তাকে কি মতিঝিলের ওই বাসা থেকে তাকে সিরাজউদ্দৌলা যে পলাশিতে ইয়ে ছিল, পলাশি না, সিরাজউদ্দৌলা যে মুর্শিদাবাদে যে ইয়ে ছিল নবাবখানা, সেখানে নিয়ে এসেছিল, ঠিক আছে। তারপর দেখো ওয়ালি খান। ওয়ালি খান হচ্ছে 1756 সালে ক্যাপ্টেন ক্লেটনকে যুদ্ধ বন্ধ করতে অনুরোধ করে। সে বলছিল যে আমি কোম্পানির টাকার জন্য যুদ্ধ করতেছি, ইট ডাজন্ট মিন যে আমি মানে কাপুরুষ, সেরকম কথা বলছিল। ক্লেটনকে, ক্লেটন হচ্ছে বাঙালি সৈন্যদের বিরুদ্ধে অনুপ্রাণিত করতেছিল তাদেরকে যুদ্ধ করতে। এটা আমরা প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে দেখতে পাই, ঠিক আছে। তারপর মিরন, মিরনকে মীর জাফরের ছেলে। সে হচ্ছে মোহনলালের আমরা উপন্যাসে কি দেখতে পাই যে মোহনলালের যে গুপ্তচর, সে কি তার অবস্থা খারাপ করে ফেলতেছে। হুম। তারপর আমরা দেখতে পাই তার আদেশে কি আহ সিরাজ ও তার ভাই মির্জা হামজাকে হত্যা করা হয় শিষ্যের থেকে। এবং সিরাজ মীর জাফরের মৃত্যুদণ্ড দেখতে চাইলে মীর উক্তি করে যে আসামিরা আবার কি অধিকার থাকে নাকি, ঠিক আছে, এটা বলে। মানে তোমার একদম শেষ দিকে যখন সিরাজ মানে তোমার তাকে হত্যা করা হবে, তার আগে বলে যে আমি মীর জাফরের হত্যা মানে দেখতে চাই। কিন্তু বল আসামির কি অধিকার আছে নাকি, বল আসামি কি এসব বলতে পারে নাকি, সেটা মজা নাকি, ঠিক আছে। মীর জাফরের মেইন নাম ছিল মীর জাফর আলী খান। সে ছিল সিরাজের প্রধান সেনাপতি। সে মেইনলি পারস্য বা ইরান থেকে নিঃস্ব অবস্থায় এই এলাকায় আসছিল, হিন্দুস্তান আসছিল। এরপর হচ্ছে তার কি একটা স্বপ্ন ছিল যে একদিন হলেও সে মানে ক্ষমতায় বসবে কোন একটা। সিরাজ তাকে সন্দেহ করলে তাকে হচ্ছে কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার কথা বলে, যেটা বলছিলাম আমরা মাঝে, যে সে কোরআন ছুঁয়ে বলে যে প্রমিস করে যে আমি হচ্ছে পক্ষে থাকবো আপনার, কোনো বিশ্বাসঘাতকতা করবো না। কিন্তু পলাশী যুদ্ধে সে যুদ্ধ বন্ধের আদেশ দেয় এবং সিরাজের মৃত্যুর পর সে ক্ষমতায় বসে। 1762 সালে কুষ্ঠ রোগে মারা যায়, ঠিক আছে। তার দুইটা উক্তি আছে যে আমাদের কারো অদৃষ্ট মেঘ মুক্ত থাকবে না সেজি, মানে অদৃষ্ট মানে কি ভাগ্য, আর মেঘ মুক্ত থাকবে না মানে কি ঝামেলা আসবে। সে জগৎ শেঠকে বলছিল যে সিরাজ যদি ক্ষমতায় থাকে আমাদের কারো ভাগ্যই আর ভালো থাকবে না, সবার ভাগ্যেই একটা ঝামেলা এসে পড়বে, ঠিক আছে, এটা সে বলেছিল। আর রায়দুল্লভ, রায়দুল্লভকে সে হচ্ছে বিহারের ডেপুটি গভর্নর। সে জানকী রামের ছেলে ছিল রায়দুল্লভ। সে ছিল পেশায় মানে উড়িষ্যার পেশকার, ঠিক আছে। তারপর সে হচ্ছে কি দেওয়ানি প্রাপ্ত হয়। সিরাজের সাথে যখন বিরোধ থাকে তার পদোন্নতি হয় না, ঠিক আছে। তখন ষড়যন্ত্রে মানে যে পূর্ব যে টাইমটা ছিল, সে হচ্ছে কি সেও ইয়ে করে রাইজুল্লাহ কি মানে তাদের সাথে সাইন টাইন করে। সিরাজের বিরুদ্ধে সে একটা ইয়ে করে অ্যাক্ট করে। আর ছদ্মবেশে সে মিরনের দরবারে প্রবেশ করছিল। সে হচ্ছে টাকা নিয়ে চলে জগৎ শেঠের কাছ থেকে, ঠিক আছে। সিরাজের পতন হইলে সেনাপতির পদে লোভ দেখানো হয়ে থাকে রাইজুল্লাহকে, ওকে, এটা গেল। আর শেষে লাস্টে কিন্তু মিরনই তাকে কি হত্যা করছিল নবাবের পতনের পরে। আচ্ছা, নবাবের দরবারে অসহায় ব্যক্তিকে দেখে নবাব তরবারি কোষবদ্ধ করেন। কোষবদ্ধ করেন মানে কি, তোমার ধরো যে নবাবিটাকে তোমার এই এভাবেই করে তোমার যে দেখো যে তরবারি আছে একটা, তরবারি খাপ থাকে একটা, তো জোরে করে এভাবে লাগায়, মানে জিনিসটা কি একটা সে দেখাচ্ছে রাগটা, সে এটা প্রকাশ করতেছে। আর রাজবল্লভ কে ছিল? রাজবল্লভ ছিল কি বিক্রমপুরের বাঙালি বৈদ্য সম্প্রদায়ের একজন লোক। সে বিক্রমপুর মানে কি বাংলাদেশে বর্তমানে মুন্সিগঞ্জ যে জেলাটা আছে, এটা হচ্ছে বিক্রমপুরের অন্তর্গত, ঠিক আছে, এটা গেল। আর ঢাকায় জাহাজি ফৌজ বিভাগের কিরানিও পরে গভর্নর পেশ করা হয়। ঘসেটি বেগমের স্বামী, দেখা এখানে, স্বামী হচ্ছে তোমার নওয়াজিশ মোহাম্মদ যখন ঢাকার গভর্নর ছিল, ঠিক আছে, তখন কি রাজবল্লভকে রাজা নামে একটা উপাধি দেওয়া হয়। সে কিন্তু কোনো রাজা না,
একটা উপাধি রাজাটা, ঠিক আছে। পরে সে ঢাকার দেওয়ান হয়েছিল। ঢাকার শাসন কার্য পরিচালনা করার টাইমে সে কিন্তু নবাবের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করে। সিরাজ তাকে সন্দেহ করলে তাকে তুলসী পাতা ছুঁয়ে তাকে হচ্ছে মানে প্রমিস করতে বলে। তুলসী পাতা কেন? তো কারণ সে কি বৈদ্য ছিল আর কি, বৈদ্য সম্প্রদায়ের লোকদের কাছে তুলসী পাতাটা খুবই তোমার ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এরপর হচ্ছে তোমার যখন মোহনলাল তলোয়ার খুলছিল তখন কিন্তু রাজবল্লভের সামনে কি মানে তার একটু কিয়ামত চলে আসে। নবাব যখন বলে যে হ্যাঁ, বলে না যে কি করতেছো তোমরা, তখন কি নবাবের সেনাপতি তলোয়ার তুলে ফেলে। তখন তার কাছে মনে হয়েছে যে আমাকে আমার সামনে মোহনলাল তলোয়ার তুললেই হবে। তাকে মনে হলো যে আমি কিয়ামত দেখতেছি আমার চোখের সামনে, ঠিক আছে। তার মতে নবাবের রাজ ভান্ডার লুট করলে 3 কোটি টাকার বেশি পাওয়া যাবে না, কিন্তু ফাইনালে কত পাওয়া গেছে? খুবই কম। আচ্ছা, এরপর আছে জগৎ শেঠ। এই লোকটা, তার আসল নাম হচ্ছে ফতে চাঁদ। তিনি ছিলেন রাজা মানিক চাঁদের ভ্রাতুষ্পুত্র, মানে ভাইয়ের ছেলে, ঠিক আছে। জগৎ শেঠ কোনো নাম না, এটা একটা উপাধি। আর ফতে চাঁদ ছিল তার নাম। আর তিনি ছিলেন তৎকালীন খুবই ধনী ব্যক্তিত্ব, মানে প্রচুর ধনী, প্রচুর ধনী থেকে মানে তাকে হচ্ছে তোমার এরকম নাম দেওয়া হয়েছে। And তুমি একটা জিনিস দেখবা যে আসলে ধনী লোকদের না কোনো কিছু হয় না সবসময়। যারা বড় বড় বিজনেসম্যান তাদের কি কোনো কিছু হয় না, তারা সবকিছু ঠিকঠাকই চলতে থাকে। আর হলিউড কে ছিল, হলিউড হচ্ছে প্রকৃত নাম জন জেফ মিয়া। তার উপাধি হচ্ছে কি সার্জন। সে হচ্ছে কোম্পানির একজন ঘুষখোর ডাক্তার, ঠিক আছে। তিনি কেটনের কাছে নবাব মানে কেটনকে বলে যে নবাবের কাছে আত্মসমর্পণের চিঠি পাঠাও, আর হচ্ছে দুর্গের নিশানাকে সাদা পতাকা ওড়াও। দুর্গের যে নিশান, দুর্গের যে জায়গাটা, এখানে সাদা পতাকা লাগালে কি, সাদা পতাকা লাগানো মানে হচ্ছে মানে আর হোস্টিলিটি নাই আমাদের মধ্যে। সাদা পতাকা কখন লাগানো হয়? যখন এই কি মানে আমরা যুদ্ধ করতে চাচ্ছি না, আমরা আত্মসমর্পণ করতে যাচ্ছি, আমরা শান্তি চাচ্ছি, ঠিক আছে। এটা গেল। আচ্ছা, এরপর আছে মোহাম্মদী বেগ। মোহাম্মদী বেগকে তো আমরা চিনি। তিনি ছিলেন কি সিরাজের হত্যাকারী। শেষে তিনি মাত্র 10,000 টাকার বিনিময়ে সিরাজউদ্দৌলাকে হত্যা করতে রাজি হয়েছিল। আর এই মোহাম্মদী বেগের আরেকটা কাহিনী আছে। সেটা কি, সেটা হচ্ছে তোমার সিরাজউদ্দৌলার মা এবং বাবা, তারা কিন্তু এই মোহাম্মদী বেগকে তারা নিজের হাতে লালন পালন করে বড় করেছিলেন, ঠিক আছে। এটা গেল। নাটকের সবচেয়ে জঘন্য চরিত্র, এটা বলা হয়েছে এখানে। ওকে, তারপর হচ্ছে ওয়ার্ডস। ওয়ার্ডস কি? ওয়ার্ডস ছিল তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে কাশিম বাজার যে কুঠি, সেই কুঠির পরিচালক। আলীনগর সন্ধি অনুসারে সে কি ছিল, সে নবাবের দরবারে ইংরেজ প্রতিনিধি। কিন্তু সে কি করে, সে হচ্ছে তোমার নবাবের বিরুদ্ধে কাজ করছিল, এই জন্য তাকে কি ধরে ধরে ফেলা হয়। তারপর হচ্ছে ওয়ার্ডস একটা কথা বলি যে আমরা এদেশে বাণিজ্য করতে এসেছি, আমরা রাজনীতি কেন করব। ওকে, এরকম তোমার উমিচাঁদ আছে। উমিচাঁদ তিনি হচ্ছে একটা খল চরিত্র, ঠিক আছে। সে হচ্ছে কি এক এক জায়গায় গিয়ে এক এক কথা বলতেছে, সেটা একটু দেখে নিবা। তারপর তোমার ক্লাইভ। ক্লাইভ ছিল তোমার এইখানে মানে মেইন, ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার্স এই নাটকে। ক্লাইভই হচ্ছে তোমার মেইন চরিত্র রোলটা প্লে করে। সে হচ্ছে সেনাপতি ছিল, প্রধান সেনাপতি ছিল ইংরেজদের পক্ষে। এবং যখন বাংলার স্বাধীনতা চলে যায় তখনও কিন্তু এই ক্লাইভ কিন্তু প্রথমে ইয়ে হয়, তোমার ক্ষমতায় আসে, ঠিক আছে। তার টাইমে কি একটা ইয়ে হয়, সে হচ্ছে দ্বৈত শাসন নীতি চালু করে, যেটাকে আমরা ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন বলি বা ডায়ার্কি বলি। সেটা আমরা ইয়েতে গিয়ে পড়বো, কি বলে তোমার জিকে যখন পড়বো তখন একদম ডিটেলস আলোচনা করবো এই জিনিসগুলোকে আরো। আর বাকি যেগুলো আছে, জর্জ নামে একটা লোক আছে এখানে, তুমি একটু দেখবা এগুলো। নাটক আসলে ভালো মতো ডিটেলস পড়ার পরে এই জিনিসটা পড়লে তোমাদের আর খুব বেশি প্রবলেম থাকবে না। আচ্ছা, এখানে মানিক চাঁদ নামে একটা ক্যারেক্টার আছে, এটা একটু দেখবা। মানে ঠিক আছে, এগুলো নর্মাল। শঙ্করজঙ্গ কি, সে হচ্ছে সিরাজউদ্দৌলার মানে খালাতো ভাই ছিল। সে যখন পরে বিদ্রোহী হয়ে যায় তখন তাকে কি তাকে তাকে ধরতে তোমার সে ধরতে পাঠায়, লোক পাঠায়, ঠিক আছে। এগুলো মোটামুটি। তারপর কমর বেগ, এই ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট। মির্জাফরের গুপ্তচর ছিল যে উমর বেগের ভাই, ঠিক আছে। ক্লাইভের চিঠি সহ যখন উমর বেগ ধরা পড়ে, মোহনলাল তাকে হত্যার নির্দেশ দেয়, ঠিক আছে। এগুলো একটু দেখবা। আর গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন এখানে আমি দিয়ে দিয়েছি, যেগুলো এখন বলে তোমার মনে থাকবে না। এগুলো জাস্ট ইম্পর্টেন্ট কিছু লাইন, তুমি হচ্ছে যখন এটা দেখবা তুমি বইয়ের সাথে মিলিয়ে তোমার বইটার মধ্যে এটা দাগায় ফেলবা, মানে এই ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো। তারপরে এখানে আছে। তারপর নাটক সম্পর্কিত কিছু অনুধাবনমূলক প্রশ্ন, এগুলো বোঝার জন্য তোমাকে আগে কি পড়তে হবে নাটকটা। খুব ভালো মতো গুছিয়ে পড়ে ফেলবা আগে নাটকটা। গুছিয়ে পড়ে ফেলার পরে তুমি যখন এটা একটু দেখবা, এগুলা তোমার দেখবা যে খুব সহজ হয়ে যাবে এই জিনিসগুলো, যেগুলো আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে মোটামুটি আমাদের ভাইয়া আমাদেরকে এই স্লাইড গুলো দেওয়া হবে? জি, আমাদের স্লাইডটা আমি এখনই দিয়ে দেবো একটু পরে। স্লাইডটা অবশ্যই রাখবে, আচ্ছা ভাইয়া। এটা তোমার জন্য খুবই হ্যাঁ, এই ইম্পর্টেন্ট। জন্যই জিজ্ঞেস করলাম। হ্যাঁ, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড। হ্যাঁ, কারণ তোমার এখানে খুব ইজি হয়ে যাবে এটা দিয়ে। তুমি যদি বইটা পড়ো না, এটা নিয়ে তুমি বই পড়তে গেলে দেখবে যে তোমার কাছে আর কোনো প্রবলেমই লাগবে না খুব বেশি, খুব ইজিলি পড়ে ফেলতে পারো। আচ্ছা, এখন আমাকে একটু বলো তো, তোমরা হচ্ছে মানে মেইন যে জিস্ট যেটা, সেটাকে বুঝেছো কিনা?
জি ভাইয়া বুঝছি। আর কোনো সমস্যা আছে? না ভাইয়া, সমস্যা নেই, এখন আরেকবার রিডিং পড়লে হ্যাঁ, আরো এই জন্য আমি ক্লিয়ার হচ্ছে হবে। তোমাকে বলেছিলাম যে মোটামুটি এক কাজ করবা যে হ্যাঁ, একবার পড়ে আসছিলাম ভাইয়া, কিন্তু ভুলে গেছি অনেক কিছুই। এখন আরেকবার পড়লে ক্লাসটা আরেকবার দেখলে হয়ে যাবে। হ্যাঁ, আমার আজকে প্ল্যান ছিল যে নাটক উপন্যাস দুটাই পড়িয়ে দিব, কিন্তু পরে একটা শেষ মুহূর্তে আমি কি প্ল্যান করলাম যে না, আসলে নাটক উপন্যাস দুটো পড়ালে তোমাদের আসলে কোনোটাই খুব মাথায় থাকবে না। কিন্তু ভাবলাম যে আজকে শুধু নাটকটাই পড়িয়ে দিই, আর এরপরের ক্লাসে আমরা বাংলাতে উপন্যাসটা শেষ করবো, কারণ নাটক উপন্যাস না আমরা খুব হেলাফেলা করি। আমরা যে জিনিসগুলো হেলাফেলা করে এসেছি, কখনো পড়ি নাই, সেইগুলো আগে পড়বো। ঠিক আছে, আজকে নাটক পড়লাম, আরেকটা ক্লাসে আমরা উপন্যাস পড়বো। তারপর আমরা শর্ট সিলেবাসের বাইরে যে গদ্য পদ্য আছে সেইগুলো আগে পড়বো, তারপর আমরা যাবো বাকিগুলোতে।